আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের আজকে যে এসএসসি মডেল টেস্টের যে মাস্টার ক্লাসগুলো আছে, সেই মাস্টার ক্লাসের অধ্যায় ৩ অর্থাৎ কোষ বিভাজনের প্রথম পার্টে আজকে আমরা মাইটোসিস সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব এবং এট দ্য সেম টাইম এই মাইটোসিস চ্যাপ্টার মাইটোসিস যে টপিকটা আছে, এই মাইটোসিস টপিকের থেকে বিগত বোর্ড কোশ্চেনগুলোতে যে ধরনের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আসছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমার পরিচয়টা জানিয়ে দিচ্ছি। আমার নাম আনিকা তাহসিন তাসু। বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে। চলো আমরা সবার প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি এবং সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো থেকে যে টপিকগুলো এসেছে সেই টপিকগুলো আমরা বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া যাচ্ছে। এই ছবিতে যদি আমরা দেখি, এই ছবিতে একটা ক্রোমোজোমের ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ক্রোমোজোম যে ছবিটা, এই ক্রোমোজোমের আকারটা কেমন দেখো। এই ক্রোমোজোমের আকারটা হচ্ছে ভি আকার। ঠিক আছে, এই ক্রোমোজোমের আকার হচ্ছে ভি আকার। এখন এই ধরনের যে ক্রোমোজোম বা ক্রোমাটিড, এই ক্রোমাটিডের মডেলটার নাম কি? ঠিক আছে, এই ক্রোমাটিডের মডেলটার নাম কি? এখন আমরা জানি আমাদের আজকের যে টপিকটা, আজকে আমরা কি পড়বো? মেইনলি মাইটোসিস পড়বো। ঠিক আছে, মাইটোসিস সম্পর্কে আমরা কোয়েশ্চেনগুলো জানার আগে মাইটোসিস সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জেনে নিই যে মাইটোসিস জিনিসটা অ্যাকচুয়ালি কি। মাইটোসিস জিনিসটা হচ্ছে যে প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে হুবহু একটা নতুন কোষ তৈরি হয়। যেই প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে হুবহু একটা নতুন কোষ তৈরি হচ্ছে তাকেই হচ্ছে গিয়ে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলতেছি। এই মাইটোসিস কোষ বিভাজনটা হওয়ার জন্য বা এই যে একটা কোষ, এই কোষ থেকে নতুন একটা কোষ হওয়ার জন্য 5টা ধাপ লাগে। 5টা ধাপ কমপ্লিট করে তারপরে হচ্ছে গিয়ে তোমার এই মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হয়। ধাপগুলোর নাম কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখন এই ধাপগুলো সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এবং এখন আমরা জানি এই যে তোমার এই এই যে ধাপগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপের মধ্যে অ্যানাফেজ নামক যে পর্যায়টা আছে, অ্যানাফেজ নামক যে পর্যায়টা আছে, এই পর্যায়ে অ্যাকচুয়ালি হয় কি? এই পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে এই যে তোমার এই ক্রোমাটিড যেগুলো আছে, এই ক্রোমাটিড গুলা হচ্ছে তোমার মেটাফেজ পর্যায়ে কি ছিল? মাঝ বরাবর ছিল। মাঝ বরাবর থেকে এই মেটাফেজ পর্যায়ে তারা একে অপরকে বিকর্ষণ শুরু করে। বিকর্ষণ শুরু করার কারণে কি হয়? অ্যানাফেজ পর্যায়ে এসে, অ্যানা মানে বিপরীত, ঠিক আছে, মেটা মানে মাঝখানে, মেটা মানে মাঝখানে, অ্যানা মানে বিপরীত। তাহলে অ্যানাফেজ পর্যায়ে এসে কি হয়? এই যে ক্রোমাটিড যেগুলো আছে, এই ক্রোমাটিড গুলো পরস্পর পরস্পরের সাথে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে তারা একে অপরকে বিকর্ষণ করে দূরে সরতে থাকে। তারা একে অপরকে বিকর্ষণ করে দূরে সরতে থাকে। ঠিক আছে, এখন এই যে তারা দূরে সরে যাচ্ছে, এই যে তারা ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এই দূরে সরে যাওয়ার টাইমে এই ক্রোমাটিড গুলার শেপ গুলা চেঞ্জ হয়। এই ক্রোমাটিড গুলার শেপ গুলা চেঞ্জ হয়। ঠিক আছে, কিছু ক্রোমাটিড, আচ্ছা, ক্রোমাটিড জানার আগে আগে আমাদেরকে জানতে হবে একটা ক্রোমাটিডে কি কি জিনিস থাকে। একটা ক্রোমাটিডে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে একটা শর্ট আর্ম থাকে বা ছোট বাহু থাকে, একটা লং আর্ম থাকে এবং একটা সেন্ট্রোমিয়ার থাকে। ঠিক আছে, এই এই তিনটা জিনিস থাকে। একটা সেন্ট্রোমিয়ার থাকে, একটা ছোট বাহু থাকে এবং একটা বড় বাহু থাকে। ঠিক আছে, একটা বড় বাহু থাকে। তো এই ক্রোমাটিড গুলা যখন অ্যানাফেজ পর্যায়ে হচ্ছে গিয়ে তোমার একে অপর থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে, তখন তাদের কিছু শেপ চেঞ্জ হয়। ঠিক আছে, কিছু ক্রোমাটিড দেখতে এরকম হয়, কিছু ক্রোমাটিড দেখতে এরকম হয়ে যায়, মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে। ঠিক আছে, কিছু ক্রোমাটিড দেখতে এরকম হয়, আর কিছু ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারটা একদম লাস্টে থাকে, কিছু ক্রোমাটিডের ছোট বাহুটা থাকেই না। ঠিক আছে, তাহলে এই যে তোমার এই শেপগুলা, এই শেপগুলাকে আমরা কিছু ইংরেজি লেটার অ্যালফাবেটের মতো দেখি। এই শেপটাকে দেখতে ভি এর মতো লাগে, এটাকে এল এর মতো লাগে, এটাকে দেখো জে এর মতো লাগে এবং এটাকে আই এর মতো লাগে। তাহলে এনাফেজ পর্যায়ে এসে ক্রোমাটিড গুলা যখন একে অপরকে বিকর্ষণ করা শুরু করে, তখন তাদের বিভিন্ন রকমের আকৃতির পরিবর্তন হয়, ক্রোমোজোম গুলার আকৃতির পরিবর্তন হয়। আকৃতির উপর ভিত্তি করে এই ক্রোমোজোমের কিছু নাম আছে। এই নামগুলো যখন আমরা জানবো, ঠিক আছে, কি কি নাম? এই 4টা ক্রোমোজোমের 4 রকমের নাম: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, সবসময় মনে রাখবা কোনো কিছুর মাঝখানে যখন কেউ থাকে সেটাকে আমরা বলি মেটা। মেটা মানে মাঝখানে। ঠিক আছে, সাবমেটা, সাব মানে কি? সাব মানে অর্ধেক, মেটা মানে অর্ধেক। ঠিক আছে, তাহলে সাব মেটা মানে কি? অর্ধেকের অর্ধেক। এখন এটা মনে করো অর্ধেক, ঠিক আছে, তাহলে এই অর্ধেকের আবার অর্ধেক মানে কি? 1/4। ঠিক আছে, 1/4। তাহলে সাব মেটা মানে কি? সাব মেটা মানে হচ্ছে 1/4। অ্যাক্রো মানে কি? অ্যাক্রো মানে হচ্ছে শেষের ঠিক শুরুতে, শেষের শুরুতে।
শেষের আগে, ঠিক আছে। আর টেলও, টেল মানে কি, টেল মানে লেজ, তাই না? লেজ মানে কি, সবার লাস্টে, তাহলে লেজ মানে সবার লাস্টে, ঠিক আছে, সবার লাস্টে। নাম শুনে বুঝতেছো, দেখো তাহলে যে সকল ক্রোমোজোমের বা যে সকল বস্তুর সেন্ট্রোমিয়ার থাকে ওদেরকে আমরা বলি সেন্ট্রিক, ঠিক আছে। যে সকল বস্তুর সেন্ট্রোমিয়ার থাকে ওদেরকে আমরা বলি সেন্ট্রিক। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে ক্রোমোজোমকে আমরা কি বলবো, সেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে। এখন দেখো মেটাসেন্ট্রিক, মেটা মানে কি মাঝখানে, সেন্ট্রো মানে কি সেন্ট্রোমিয়ার, তাহলে মেটাসেন্ট্রিক মানে কি এমন এক প্রকার ক্রোমোজোম যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝখানে। তাহলে মেটাসেন্ট্রিক মানে হচ্ছে কি যার সেন্ট্রোমিয়ার মাঝখানে। এটা মনে করো একটা ক্রোমোজোম, ঠিক আছে, আমি জাস্ট লম্বা করে আঁকলাম, এই ক্রোমোজোমের মিড পয়েন্টে তার সেন্ট্রোমিয়ার, তাহলে এটা হচ্ছে তো একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এখন এই যে ক্রোমোজোমের বাহু যেগুলো আছে, দুইটা বাহুকে তুমি একটু উঁচু করে দাও তো, উঁচু করে দিলে এই বাহু দুটো এরকম ভি শেপ হবে না? তাইলে তাহলে ভি আকৃতির যারা, এদের এদের নাম কি, এদের নাম হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার চিন্তা করো সাবমেটা, সাবমেটা মানে কি এক চতুর্থাংশ, তাই না, অর্ধেকের অর্ধেক, তাহলে এটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম, এটা হচ্ছে মেটা, মেটার আবার অর্ধেক, তাহলে সাবমেটা, তাহলে এতটুকু, ঠিক আছে। তাহলে এই সাবমেটা সেন্ট্রিক কারা, যাদের ক্রোমোজোমটা এক চতুর্থাংশে থাকে। তাহলে এক চতুর্থাংশে যদি থাকে, ঠিক আছে, বা তুমি এখানেই চিন্তা করো, এভাবে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে তোমার মেটা, ঠিক আছে, এতটুকু হচ্ছে তোমার মেটা। তাহলে এই অর্ধেকের আবার অর্ধেক মানে সাবমেটা, তাহলে ক্রোমোজোমটা এইখানে, এইখানে, ঠিক আছে। তাহলে এখন এই যে লম্বা বাহুটা আছে, লম্বা বাহুটাকে তুমি একটু উপর দিকে উঠা দাও তো, তাহলে এটা দেখতে এরকম হবে না, এইরকম, তাহলে কি এল শেপ হইলো। তাহলে এল শেপের নাম কি, এল শেপের নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এল শেপের নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার আসি অ্যাক্রো, অ্যাক্রো মানে কি একদম শেষের শুরু, একদম শেষের শুরু, তাহলে এটা মনে করো পুরো একটা ক্রোমোজোম, ঠিক আছে। আর একদম শেষের শুরু, শেষের শুরু মানে কি এই যে লাস্ট পয়েন্টের একটু আগ পয়েন্টে এখানে, তাহলে এইখানে সেন্ট্রোমিয়ারটা থাকে। তাহলে তুমি যদি এই যে এই বাহুটাকে যদি তুমি একটু উপরে লিফট করে দাও, তাহলে এইটা দেখতে কেমন হবে, জে শেপের মতো হবে না, জে শেপের মতো হবে, তাহলে এটার নাম কি অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। আর সবার লাস্টে দেখো, সবার লাস্টে কি, এই যে টেলোসেন্ট্রিক, টেল মানে কি একদম লেজে, তাহলে সেন্ট্রোমিয়ারটা একদম লেজে, তাহলে কি এই যে আই এবং সেন্ট্রোমিয়ার লাস্টে, তাহলে দেখতে আই শেপ, তাহলে আই শেপ কারা, আই শেপের নাম হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে এখন তোমরাই বুঝতে পারো কি বললাম, তাহলে এখানে যে শেপের ক্রোমোজোমটা দেখা যাচ্ছে এটা কি ভি শেপ না, উল্টা ভি শেপ, তাইলে এই এই ভি শেপকে আমরা কি নামে ডাকি, মেটাসেন্ট্রিক, তাহলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে মেটাসেন্ট্রিক। আচ্ছা, নেক্সট ইয়াতে যাই। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন, অপত্য ক্রোমোজোম মানে কি ফাইনাল যে মানে ক্রোমাটিড যখন ভাগ হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ঠিক আছে, একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহু যখন মাঝ বরাবর ভাগ হয়ে যায়, মাঝ বরাবর ভাগ হয়ে যায়, তখন এদেরকে আমরা বলি ক্রোমাটিড, ঠিক আছে, এদেরকে আমরা বলি ক্রোমাটিড। এই ক্রোমাটিডটা তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার প্রোফেজ, ঠিক আছে। প্রোফেজ ধাপে কি হয়, প্রোফেজ ধাপে হচ্ছে গিয়ে তোমার এই যে ক্রোমোজোম যেটা আছে, ক্রোমোজোমের প্রত্যেকটা বাহু অর্ধেক হয়ে হয়ে দুই ভাগে ভাগ হয়, তখন এদেরকে আমরা বলি ক্রোমাটিড। আর এই অবস্থায় তারা মেটাফেজ পর্যায়ে যায়, মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিড গুলো সব বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এবং বিষুবীয় অঞ্চলে যখন থাকে তখন তারা অ্যানাফেজ পর্যায়ে যায়, অ্যানাফেজ পর্যায়ে যাওয়ার সময় তারা মাঝ বরাবর ভাগ হয়ে যায়, মাঝ বরাবর ভাগ হয়ে তারা দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম আবার তৈরি করে, তখন তারা দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি করে, এদেরকে আমরা বলি অপত্য ক্রোমোজোম। তাহলে কি বললাম, মেটাফেজ পর্যায়ে যে ক্রোমাটিড গুলো একসাথে থাকে, অ্যানাফেজ পর্যায়ে যে সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর ভাগ হয়ে দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি করে, ঠিক আছে। তাহলে তাহলে অপত্য ক্রোমোজোম কোন ধাপে তৈরি হয়, অপত্য ক্রোমোজোম অ্যানাফেজ পর্যায়ে তৈরি হয়। সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে? আচ্ছা, সাইটোকাইনেসিস, আচ্ছা এই যে মাইটোসিস, মাইটোসিস জিনিসটা, ঠিক আছে, মাইটোসিস মানে কি পুরো একটা কোষ বিভাজন, ঠিক আছে। কোষ বিভাজনের একটা কোষের মধ্যে কি কি আছে, একটা কোষে একটা নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম আছে। তাহলে একটা কোষ থেকে যখন আমরা হুবহু আরেকটা কোষ তৈরি করব, ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা নিউক্লিয়াসটা তৈরি করব। তাহলে প্রথমে মাইটোসিস, যে মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ধাপ, প্রথম ধাপে আমরা নিউক্লিয়াস তৈরি করি, দ্বিতীয় ধাপে আমরা সাইটোপ্লাজম তৈরি করি।
ঠিক আছে, প্রথম ধাপে আমরা নিউক্লিয়াস তৈরি করি, দ্বিতীয় ধাপে আমরা সাইটোপ্লাজম তৈরি করি। নিউক্লিয়াস তৈরির ধাপটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। এবং নিউক্লিয়াসটা যখন তৈরি হয়ে যায়, মানে আমার ক্রোমোজোম ক্রোমোজোম কই থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাহলে নিউক্লিয়াসটা যখন আমার তৈরি হয়ে যায়, এবং অর্থাৎ কি আমার ক্রোমোজোম গুলা যখন তৈরি হয়ে যায়, এই ক্রোমোজোম তৈরি হওয়ার পরে আমার সাইটোপ্লাজমটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে তোমার এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা শেষ হওয়ার পরে আমরা সাইটোপ্লাজমের বিভাজনটা করি। সাইটোপ্লাজমের বিভাজনের নাম হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এই যে তোমার মাইটোসিস, অর্থাৎ একটা কোষ থেকে যখন আরেকটা কোষ তৈরি হয়, ফার্স্টে আমরা নিউক্লিয়াস তৈরি করি। তাহলে নিউক্লিয়াস তৈরির ধাপ কয়টা? 5টা। তাহলে কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে টেলোফেজের পরে কি হবে? টেলোফেজ দিয়ে আমার নিউক্লিয়াসের বিভাজন শেষ। এরপরে আমরা কি তৈরি করি? সাইটোপ্লাজম তৈরি করি। সাইটোপ্লাজমের নাম কি? সাইটোকাইনেসিস। তাহলে তোমরা আমাকে বলো, সাইটোকাইনেসিসের পূর্বে কোনটা ঘটে? সাইটোকাইনেসিসের পূর্বে নিউক্লিয়াস তৈরির শেষ ধাপ ঘটে। নিউক্লিয়াস তৈরির শেষ ধাপ কোনটা? টেলোফেজ। তাহলে দ্য অ্যান্সার ইজ টেলোফেজ। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে? এটা আমরা অলরেডি বলে দিয়েছি, সেন্ট্রোমিয়ারটা কমপ্লিটলি বিভাজন হয়ে যায়। আচ্ছা, মেটাফেজ পর্যায়ে এসে কি হয় আমরা জানি। মেটাফেজ পর্যায়ে যে ক্রোমোজোম গুলো আছে, মেটাফেজ ক্রোমাটিড। ঠিক আছে, ক্রোমোজোম কোনটা? ক্রোমোজোম হচ্ছে তার 2টা বাহু। ক্রোমাটিড কারা? ক্রোমাটিড হচ্ছে যাদের 4টা বাহু। ঠিক আছে, যে এই ক্রোমোজোম গুলা যখন ভাগ হয়ে 2টা আলাদা আলাদা বাহু তৈরি করে, এদেরকে আমরা বলি ক্রোমাটিড। তাহলে 2টা বাহু থাকলে সেটা হচ্ছে ক্রোমোজোম, 4টা বাহু থাকলে সেটা হচ্ছে ক্রোমাটিড। তাহলে মেটাফেজ পর্যায়ে কি হয়? মেটাফেজ পর্যায়ে, মেটা মানে মাঝখানে, তাহলে ক্রোমাটিড গুলা সব মাঝ বরাবর থাকে, তাই না? ক্রোমাটিড গুলা সব মাঝ বরাবর থাকে। তখন কিন্তু তোমার সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় না। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন শুরু হয়? সেন্ট্রোমিয়ারটা বিভাজন যখন হয় তখন 2টা আলাদা আলাদা হয়ে 2 মেরুর দিকে চলে যায়। তার মানে কি? মেরু মানে অপোজিট দিকে যায় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। তাহলে দ্য অ্যান্সার ইজ অ্যানাফেজ। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন কোন ধাপে শুরু হয়? অ্যানাফেজ ধাপে। আচ্ছা, সাইটোকাইনেসিসের পরে কোনটা ঘটে? আচ্ছা, এবার আমি দেখাই। মাইটোসিস কোষ বিভাজন মানে কি? একটা কোষ থেকে হুবহু আরেকটা কোষ তৈরি হওয়া। ঠিক আছে, আমাদের বডিতে কোষ কি মাত্র একটা? না, আমাদের বডিতে কিন্তু কোষ লক্ষ 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 কোষ আমাদের বডিতে। ঠিক আছে, এবং এই লক্ষ লক্ষ কোষের মধ্যে কিন্তু প্রতিনিয়ত কিছুক্ষণ পর পর কিন্তু মাইটোসিস হইতেই আছে। মনে করো তুমি এই মাত্র একটা সেল তৈরি করলা, এখান থেকে তুমি এই সেলটা তৈরি করলা, এই সেল আবার আরেকটা মাইটোসিস করে, এই সেল আবার আরেকটা মাইটোসিস করে, এই সেল আবার আরেকটা মাইটোসিস করে, এরকম করে করে কিন্তু আমার বডিতে কন্টিনিউয়াসলি মাইটোসিসটা চলতেই আছে। ঠিক আছে, তাহলে মাইটোসিসের আবার কয়টা ধাপ? মাইটোসিসের 2টা ধাপ। কি কি? নিউক্লিয়াসের বিভাজন আগে হবে, যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন হওয়ার পরে আমরা সাইটোপ্লাজমের বিভাজন করি, যাকে আমরা বলি সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস 2টা হয়ে গেল, মানে কি? তোমার একটা কোষ তৈরি হয়ে গেল। এখন এই কোষটা তো মাত্র তৈরি হয়েছে, তাই না? এই কোষটা মাত্র তৈরি হয়েছে, এখনো বেবি সেল। এটা কিন্তু এখনো বেবি সেল। ঠিক আছে, ও কি তৈরি হওয়ার সাথে সাথেই কি সে হয়ে যাবে, আরেকটা কোষ তৈরি করবে? না। এই যে তোমার মনে করো হচ্ছে কি, আমরা যখন আমাদের পৃথিবীতে একটা বেবি আসে, তুমি হিউম্যান বডির কথা চিন্তা করো। আমরা যখন একটা বাচ্চা যখন তৈরি হয়, যখন একটা বাচ্চা মাত্র মায়ের পেটে থেকে জন্মায়, জন্মানোর পরে তাকে আমরা কি বলি? নিউবর্ন বলি। সে কিন্তু একদম নতুন। তারপরে তাকে আমরা নিউট্রিশন দিই, তাকে আমরা পুষ্টি দেই, তাকে আমরা পরিবেশের সাথে মানায় চলার শিক্ষা দেই। এরকম করতে করতে যখন তার একটা নির্দিষ্ট বয়স হয়, সে বয়সটাকে আমরা বলি অ্যাডাল্ট। অ্যাডাল্ট হওয়ার পরে গিয়ে সে কি করে? সে বিয়ে শাদী করতে পারে, বিয়ে শাদী করার পরে সে তার মতন আরেকটা আরেকটা মানুষকে সে পৃথিবীতে আনতে পারে, তাই না? তার মানে কি, একটা নতুন বাচ্চা, নিউবর্ন বেবি, সে কি পারবে আরেকটা নিউবর্ন বেবিকে জন্ম দিতে? পারবে না। কারা পারবে? অ্যাডাল্টরা পারবে। তাহলে এই যে তোমার এই নতুন সেলটা যে তৈরি হইলো প্রথম সেল থেকে, এ তো মাত্র তৈরি হইলো, এখনো বেবি সেল। তাহলে বেবি সেলটা কিন্তু সাথে সাথে আরেকটা মাইটোসিস করে নতুন কোনো কোষ তৈরি করতে পারে না। আমরা তাতে কি করতে হবে? তাকে একটু সময় দিতে হবে, তাকে একটা টাইম দিতে হবে। তাকে একটা টাইম দিলে এই বেবি সেলটা কি হবে? অ্যাডাল্ট সেলে পরিণত হবে। ঠিক আছে, এই বেবি সেলটা পরিবেশের সাথে খাপ খাওয়াবে, আগে চেয়ে একটু নিউট্রিশন নিবে, একটু অ্যাডাল্ট সেলে কনভার্ট হবে। অ্যাডাল্ট সেলে যখন কনভার্ট হবে তখন গিয়ে সে মাইটোসিস করতে পারবে। মাইটোসিস করে সে নতুন আরেকটা কোষ তৈরি করতে পারবে। তাহলে দেখো, সাইটোকাইনেসিস মানে কি? এই যে কোষ, একদম কোষটা তৈরি হয়ে গেল, তো তৈরি হওয়ার পরে যে টাইমটা, তৈরি হওয়ার পরে এই কোষটা কিছু টাইম নেয়। টাইম নিয়ে এই টাইমে সে নিজেকে প্রিপেয়ার করে, বুঝছো? এই টাইমে সে নিজেকে প্রিপেয়ার করে টু গিভ বার্থ টু অ্যানাদার সেল।
এই টাইমে সে নিজেকে প্রিপেয়ার করে নতুন আরেকটা কোষ তৈরি করার জন্য। তাহলে যে টাইমটাতে সে নিজেকে প্রিপেয়ার করে সেই টাইমটাকে আমরা কি বলি, সেই টাইমটাকে আমরা বলি ইন্টারফেস। ইন্টারফেস, ঠিক আছে। তাহলে মাইটোসিস, মাইটোসিসের পরে কি আসে, একটা নতুন কোষ তৈরি হইলো, এই কোষটা কিছু প্রিপারেশন নিল, সে তো সাথে সাথে কোষ তৈরি করতে পারবে না, ইন্টারফেজ হলো, ইন্টারফেজের পরে সে আরেকটা মাইটোসিস করে আরেকটা কোষ তৈরি করে, এবং এই সাইকেলটা রিপিট হয়, এই সাইকেলটা রিপিট হয়, ঠিক আছে, কন্টিনিউয়াসলি রিপিট হয়। তাহলে সাইটোকাইনেসিস কি, মাইটোসিসের শেষ ধাপ, মাইটোসিসের শেষ ধাপ, সাইটোপ্লাজম তৈরি হয়ে গেছে, তাহলে সাইটোকাইনেসিসের পরে কোনটা ঘটবে, কোষটা প্রিপারেশন নিবে, এটাকে আমরা বলি ইন্টারফেস। অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? আচ্ছা, অ্যাস্টার রে হচ্ছে কি, অ্যাস্টার রে হচ্ছে আমাদের সেন্ট্রিওল যেটা আছে আমাদের প্রাণী কোষে, প্রাণী কোষে হচ্ছে গিয়ে তোমার কি থাকে, এক ধরনের বিশেষ ধরনের একটা অঙ্গাণু থাকে, যে অঙ্গাণুটার নাম হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা কি করে, এই সেন্ট্রিও আমাদের প্রাণী কোষে কিন্তু তোমার মাইক্রোটিউবিউলস বা তন্তু জাতীয় জিনিসপত্র কিন্তু কম থাকে, বুঝছো? তাহলে উদ্ভিদ কোষে মূলত এই অ্যাস্টার রে বা উদ্ভিদ কোষে মূলত স্পিন্ডল জন্তু, স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে কে, মাইক্রোটিউবিউলস নামক এক ধরনের সুতা তৈরি করে। প্রাণী কোষে এই মাইক্রোটিউবিউলস নামক সুতাগুলো থাকে না। তাহলে প্রাণী কোষেও তো তোমার কিছু না তৈরি করতে হবে, তাহলে প্রাণী কোষে এই তোমার এই স্পিন্ডল জন্তু কে তৈরি করে, প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি করে সেন্ট্রিওল। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি করে সেন্ট্রিওল। এখন সেন্ট্রিওল কিভাবে স্পিন্ডল যন্ত্র তৈরি করে, মনে করো এটা একটা প্রাণী কোষ, ঠিক আছে, প্রাণী কোষ গোল হয়, দুই পাশে সেন্ট্রিওল হচ্ছে দেখতে এরকম হয়, এরকম দুইটা সেন্ট্রিওল থাকে, হ্যাঁ, এই দুইটা সেন্ট্রিওল দুই পাশে চলে যায়, এটা তো তোমার মনে করো তোমার ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম এগুলো আছে, দুইটা সেন্ট্রিওল দুই পাশে চলে যায়। এই সেন্ট্রিওল গুলা কি করে, বিভিন্ন রশ্মি, রশ্মি খরিত করে, ঠিক আছে, রশ্মি বিচ্ছুরণ করে, এই রশ্মিগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে 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 তোমার এই মাকুতন্তু তৈরি করে। তাহলে অ্যাস্টারের বিচ্ছুরিত হয় কোন ধাপে, আমরা জানি প্রোফেজটা কি, প্রোফেজটা হচ্ছে একদম প্রস্তুতিমূলক ধাপ, ঠিক আছে, প্রোফেজ হচ্ছে 1 নাম্বার ধাপ। 1 নাম্বার ধাপে আমার মাইটোসিস কোষ বিভাজনের জন্য শুধু প্রিপারেশন নেওয়া হয়, আর কিছু করা হয় না। মেইন কাজটা শুরু হয় কখন থেকে, সেকেন্ড ধাপ থেকে, সেকেন্ড ধাপটার নাম কি, প্রো মেটাফেজ, ঠিক আছে। তাহলে প্রো মেটাফেজ ধাপেই হচ্ছে তোমার মাকুতন্তু আসবে, এবং মাকুতন্তু গুলার সাথে ক্রোমোজোম গুলা, সেন্ট্রোমিয়ার গুলা যুক্ত হয়ে যাবে। তাহলে প্রো মেটাফেজ হচ্ছে তোমার অ্যাস্টারের বিচ্ছুরিত হয়। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তরগুলা দেই। তাহলে এই চিত্র এ যেটা দেখতেছি এটা হচ্ছে অ্যামাইটোসিস, ঠিক আছে, চিত্র এ হচ্ছে তোমার অ্যামাইটোসিস, আর চিত্র বি হচ্ছে তোমার মাইটোসিসের একটা উদাহরণ। মাইটোসিস এবং অ্যামাইটোসিস একই জিনিস, শুধু ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে অ্যামাইটোসিস হয় হচ্ছে এককোষী প্রাণীদের, এককোষী প্রাণীদের, ঠিক আছে, অ্যামাইটোসিস এককোষী প্রাণীদের হয়, আর মাইটোসিস হচ্ছে তোমার উন্নত প্রাণী, উন্নত বলতে আমরা বহুকোষী প্রাণীকে বোঝাচ্ছি। তাহলে চিত্র এ যেটা, চিত্র এ হচ্ছে অ্যামাইটোসিস, এ বিভাজন ঘটে এরূপ জীবের বৈশিষ্ট্য, তাহলে এককোষী বৈশিষ্ট্য। আমরা জানি পৃথিবীতে যারা এককোষী মানে একটা মাত্র কোষ দিয়ে তৈরি তারা কি সবচাইতে অনুন্নত, তাহলে সবচাইতে অনুন্নত যারা, ওদের নিউক্লিয়াসটা কেমন থাকে, প্রোক্যারিওটিক, তাই না? আমরা জানি যে পৃথিবীতে জীব আছে 2 রকমের, একটাকে আমরা বলি প্রোক্যারিওটিক, যাদের নিউক্লিয়াসটা একদমই অগোছালো, কোনো সুগঠিত নাই, এদের ভিতরে কিছুই থাকে না, কোনো অঙ্গাণু থাকে না, একদম সিম্পল, এবং এদের সেলও আছে মাত্র একটা। তাহলে এই যে তোমার এককোষী জীব যারা, এককোষী জীবদেরকে আমরা কি বলি, প্রোক্যারিওটিক বলি, ঠিক আছে, প্রো ক্যারিওটিক মানে আদি কোষ, আদি নিউক্লিয়াস, ঠিক আছে, আদি নিউক্লিয়াস যাদের থাকে। তাহলে আদি নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াসের কিছু বৈশিষ্ট্য আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, যে আদি নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার লাস, এগুলা কিছু নাই। আদি আদি নিউক্লিয়াসে কি হয়, ক্রোমোজোম গুলা জাস্ট সাইটোপ্লাজমের মধ্যে ছড়ায় ছিটায় থাকে কোন ধরনের, তাহলে এটা রাইট অ্যান্সার। নিউক্লিয় বস্তুগুলা প্রোটোপ্লাজমে বা সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, নিউক্লিয়াসের পর্দা দ্বারা এটা কিন্তু রাইট না, ঠিক আছে, কারণ প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াস যারা, আদি নিউক্লিয়াসের কোনো নিউক্লিয়াসের পর্দা মেমব্রেন কিচ্ছু নাই, কি আছে, শুধু কিছু ডিএনএ আরএনএ আছে, অর্থাৎ কিছু ক্রোমাটিন বস্তু থাকে যারা এই সাইটোপ্লাজমের মধ্যে ছড়ায় ছিটায় থাকে। তাহলে এটার অ্যান্সার রাইট কি হবে, 1 and 3। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে আই আকৃতির ক্রোমোজোমের নাম কি, এটা আমরা অলরেডি কিন্তু বলে আসছি, ঠিক আছে, মেটাসেন্ট্রিক হচ্ছে ভি, সাবমেটাসেন্ট্রিক এল, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে জে, আর টেলোসেন্ট্রিক হচ্ছে আই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে টেলোসেন্ট্রিক। মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, এটাও আমি অলরেডি বলে আসছি, মাইটোসিসের ধাপ হচ্ছে 5টা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ ধাপটা হচ্ছে প্রথম ধাপ, যেখানে শুধুমাত্র প্রস্তুতি নেওয়া হয়। প্রোমেটাফেজ ধাপ থেকেই মূলত কোষ বিভাজনটা শুরু হয় বা নিউক্লিয়াসের বিভাজনটা শুরু হয়। এখন নিউক্লিয়াসের বিভাজন শুরু হওয়ার জন্য ফার্স্টে একটা মাকুতন্তু তৈরি হয়, এই মাকুতন্তুগুলার গায়ের মধ্যে তোমার ক্রোমোজোম গুলা যুক্ত হয়,
এটা হয় হচ্ছে তোমার প্রোমেটাফেজ ধাপে, তাহলে অ্যান্সার হচ্ছে প্রোমেটাফেজ। যুক্ত হওয়ার পরে এর পরের ধাপে এসে এই নিউক্লিয়াস, এই তোমার ক্রোমোজোম গুলা সব মিড পয়েন্টে আসে, ক্রোমাটিড গুলা সব মিড পয়েন্টে আসে, ঠিক আছে, ক্রোমাটিড গুলা সব মিড পয়েন্টে আসে। যেহেতু মিড পয়েন্ট মানে হচ্ছে মেটা, তাহলে এর পরের ফেজের নাম হচ্ছে মেটাফেজ। এবং এরপরে কি হয়, মেটাফেজ ধাপের পরপরই হচ্ছে সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে এই অর্ধেক এই দিকে যায়, এই অর্ধেক এই দিকে যায়, ক্রোমাটিড গুলো একে অপরকে বিকর্ষণ করা শুরু করে, একে অপরকে বিকর্ষণ করা শুরু করে। যার ফলে কি হয়, এই যে ক্রোমাটিড গুলা একে অপরকে বিকর্ষণ করে উল্টা দিকে যাওয়া শুরু করে। এটা হচ্ছে তোমার অ্যানাফেজ। এবং টেলোফেজ পর্যায়ে কি হয়, এই যে তার চারপাশে নতুন করে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন যুক্ত হয়, যার ফলে দুইটা আলাদা আলাদা সেল বা আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। এরপরে এখানে সাইটোকাইনেসিস হয়ে সাইটোপ্লাজম তৈরি হয় এবং দুইটা আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যায়। আমি ইন শর্ট পুরো জিনিসটা বলে দিলাম। আচ্ছা, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন অলরেডি বলছি। সাব মেটা মানে কি, 1/4, 1/4 হইলে এল। যে আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়, যে আকৃতি মেটাসেন্ট্রিক হচ্ছে ভি, সাব মেটাসেন্ট্রিক হচ্ছে এল, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে জে, টেলোসেন্ট্রিক হচ্ছে আই। তাহলে অ্যান্সার হচ্ছে খ। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তরটা দেই। দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা আমরা কি দেখতে পাইতেছি, দেখো এই যে দেখো দুইটা ক্রোমোজোম, তাই না, ক্রোমোজোম কি হয়েছে, অপর দিকে বিপরীত দিকে চলে গেছে। তাহলে বিপরীত দিকে যদি চলে যায়, তাহলে এই ফেজটার নাম কি, এই ফেজটার নাম হচ্ছে অ্যানাফেজ, ঠিক আছে। তাহলে উপরের চিত্রটি কোন পর্যায়ে, উপরের চিত্রটি হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে। তাহলে এই যে অ্যানাফেজ পর্যায়ে, এই অ্যানাফেজ পর্যায়ে আমরা মূলত পাই কি কি, অ্যানাফেজ পর্যায়ে আমরা কি পাই, নাম্বার ওয়ান অলরেডি বলছি, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই না, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে অর্ধেক এইদিকে চলে যায়, অর্ধেক এইদিকে চলে যায়, সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে অর্ধেক ডান পাশে, অর্ধেক উত্তর মেরুতে চলে যায়, অর্ধেক দক্ষিণ মেরুতে চলে যায়। বিকর্ষণ শক্তি কি হ্রাস পায় না, বিকর্ষণ শক্তি কিন্তু বৃদ্ধি পায়, তাই না, কারণ তারা যদি একে অপরকে বিকর্ষণ না করে তাহলে তো তারা অপোজিট দিকে যাইতে পারে না, তাহলে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, তাহলে এটা অ্যান্সার না। ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, হ্যাঁ ক্রোমোজোমের দৈর্ঘ্য আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 and 3। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, বিষুবীয় অঞ্চল মানে হচ্ছে তোমার মাঝখানে। আর আমরা জানি যেই ফেজে এসে ক্রোমোজোম গুলো মাঝখানে অবস্থান করে ওদেরকে আমরা বলি মেটাফেজ, ঠিক আছে, মেটাফেজ। তাহলে অ্যান্সার হচ্ছে মেটাফেজ। এবং একটা অবজেক্টিভ তোমরা কখনো ভুলবা না, এই মেটাফেজ পর্যায়ে আসার সময় ক্রোমোজোম গুলা কিন্তু সবচাইতে খাটো এবং সবচাইতে মোটা হয়, ঠিক আছে, সবচাইতে ছোট ছোট খাটো মোটা হয়। কোনো জিনিস যত মোটা সেই জিনিস আমরা তত ইজিলি চোখে দেখতে পারি। এই কারণে তোমার মাইক্রোস্কোপের নিচে যদি তোমাদের স্কুলে যদি হচ্ছে গিয়ে কখনো দেখায় যে পেঁয়াজের কোষ যদি দেখো, ঠিক আছে, যদি তোমরা কখনো জীবনে কোনোদিন যদি মাইক্রোস্কোপের নিচে কোনো ক্রোমোজোম দেখতে পাও, সবসময় মনে রাখবা সেই সেই ক্রোমোজোমটা মেটাফেজ পর্যায়ে আছে, কারণ একমাত্র মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলাকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই, অন্য কোনো ফেজে আমরা দেখতে পাই না, কারণ সেই সময় তারা অনেক চিকন থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের আকৃতি নয় কোনটা, আমরা জানি ভি, এল, জেড, আই, তাহলে এখানে কোনটা না, সি। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটা, উই অল নো, এটা হচ্ছে তোমার জে। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়, আচ্ছা এবার আমরা একটু দেখি, এই যে তোমার এই মাইটোসিস ফেজটা যে আমি তোমাকে বললাম কয়টা ধাপ, পাঁচটা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর মধ্যে প্রথম ধাপটার নাম কি, প্রোফেজ। প্রোফেজ ধাপে কি হয়, প্রোফেজ ধাপে প্রস্তুতি হয়, ঠিক আছে, প্রোফেজ মানে কি, প্রোফেজ মানে মনে রাখবা হচ্ছে তোমার প্রস্তুতি। এখন কোন জিনিসের প্রস্তুতি আমরা কিভাবে নিচ্ছি, আমরা মূলত এখন কি করব, নিউক্লিয়াসের বিভাজন করতেছি, তাই না, আমরা ক্রোমোজোমটা ভাগ করতেছি, মানে কি নিউক্লিয়াসের বিভাজন করতেছি। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি, ক্যারিওকাইনেসিস। এখন তুমি নিউক্লিয়াসের ভিতরে এত কিছু করবা, তুমি নিউক্লিয়াসের ভিতরে মাকুতন্তু তৈরি করবা, তারপরে তোমার ভি, এল, জেড, আই এরকম বিভিন্ন আকৃতি করবা, নিউক্লিয়ার লাস, নিউক্লিয়ার মেমব্রেন এগুলোকে তুমি বিলুপ্ত করে দিবে, মোট কথা তুমি নিউক্লিয়াসের ভিতরে অনেক কাজ করবা। তাহলে নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলা কাজ করবা না, তাহলে এটার জন্য তোমার অনেক বেশি জায়গা লাগবে না, তোমার যদি জায়গা যদি কম থাকে তাহলে তো তুমি কাজ ভালোভাবে করতে পারবা না। তাহলে তোমার কি করতে হবে, তুমি মনে মনে করো তুমি জানলা যে আচ্ছা আমাকে তো এই জিনিসগুলা করতে হবে। হ্যাঁ, তুমি তুমি আমরা আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে তোমার পরের দিন যদি আমাদের স্কুলে কোনো ধরনের পরীক্ষা থাকে, কোনো একটা বড় সড়ো পরীক্ষা থাকে, আমরা আগের রাতে অনেক পড়াশোনা করি না, আমরা সেটার উপরে প্রিপারেশন নেই। প্রিপারেশন না মানে কি, যেই কাজটা আমি আগামীকালকে করব সেই কাজটার উপরে আমি একটা প্রস্তুতি নিই। এখন সেই প্রস্তুতিটা যেরকম হইতে পারে, মনে করো যদি তোমার কালকে কোনো খেলাধুলা থাকে, তুমি আগের রাতে একটু ভালো মতো প্র্যাকটিস করো, আগের রাতে একটু ভালো মতো খাও যাতে করে তুমি শক্তি বেশি
পাও। তোমার যদি আগামীকালকে কোনো পরীক্ষা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি একটু বেশি করে পড়াশোনা করো। সেরকমই এই যে তোমার এই নিউক্লিয়াসটা জানে যে কিছুক্ষণ পরে তার মধ্যে অনেকগুলো ধাপ হবে, তার মধ্যে মাকুতন্তু আসবে, বিষুবীয় অঞ্চল তৈরি হবে, অ্যানাফেজ হবে, বিকর্ষণ হবে, টেলোফেজ হবে, অনেক কিছু হবে। তো এটার জন্য এই নিউক্লিয়াসটাকে কি করতে হবে, অনেক অ্যামাউন্টের জায়গা লাগবে। এই জায়গাটা নেওয়ার জন্যই তোমার প্রোফেজ ধাপে কি হয়, নিউক্লিয়াসটার আকারটা বড় হয়ে যায়, নিউক্লিয়াসটার সাইজটা বড় হয়ে যায়, যাতে করে কি হয়, যাতে করে আমি এই যে তোমার অনেকগুলা কাজ হবে, এই যে মাকুতন্তু আসবে পরের ধাপে, মাকুতন্তু গুলাকে যাতে সে ঠিক মতো জায়গা দিতে পারে, ঠিক আছে, টু প্রসিড ফার্দার। নেক্সট ধাপগুলা ঠিক মতো করার জন্য সে যাতে মাকুতন্তুগুলোকে জায়গা দিতে পারে, এটার জন্য নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। তাহলে কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়, প্রস্তুতি ধাপে। প্রস্তুতি ধাপ কোনটা, প্রোফেজ ধাপ। আচ্ছা, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নটা দেই। দেখো এখানে আমরা ছবি কি দেখতেছি, ক্রোমোজোম অলরেডি ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে তারা কি দেখো অলরেডি বিপরীত দিকে যাওয়া শুরু করছে, তাহলে এটা কোন দশা, এটা হচ্ছে অ্যানাফেজ দশা। চিত্রটির বৈশিষ্ট্য হচ্ছে কি, স্পিন্ডল তন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এটি একটি প্রাণীকোষ, হ্যাঁ এটা একটা প্রাণীকোষ, কেন আমরা বুঝলাম, দেখো এখানে দুটা অ্যাস্টার রশ্মি আছে, ঠিক আছে, তাহলে এটা একটা প্রাণীকোষ। এটার কি মেরু অনুপস্থিত, না এটার কিন্তু কোনো মেরু অনুপস্থিত না, এখানে কিন্তু দুটা মেরু দেখা যেতেছে, এটা একটা উত্তর মেরু, এটা একটা দক্ষিণ মেরু, তাহলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে 1 and 2। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আচ্ছা, এখন আমি দেখাই, এইটা হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। এখন দেখো আমি কি বললাম, নিউক্লিয়াসের মধ্যে অনেক কাজ কাম করতে হইতেছে, ঠিক আছে, নিউক্লিয়ার ক্রোমোজোম একবার ভাগ হইতেছে, একবার জোড়া লাগতেছে, মাকুতন্তু আসতেছে, বিষুবীয় অঞ্চলে চলে যেতেছে, অ্যানাফেজ টেলোফেজ তৈরি হইতেছে, অনেক রকমের কাজ হইতেছে, ঠিক আছে। এখন এই মুহূর্তে তো আমার একটা নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার প্লাজম আছে, আর কিছু ক্রোমোজোম আছে, তাই না। ক্যারিওকাইনেসিস বা প্রোফেস, প্রোমেটাফেস, টেলোফেস, এগুলাতে আমাদের মেইন কনসার্ন কারা, ক্রোমোজোম গুলা, তাই না। ক্রোমোজোম গুলা আমাদের কি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলার কি আমাদের কোনো দরকার আছে, আমাদের তো এখন দরকার নাই। আমাদের মেইন কাজ কি, আমাদের ক্রোমোজোম সংখ্যা সমান রাখতে হবে, আমাদের মেইন কনসার্ন হচ্ছে ক্রোমোজোমকে ঘিরে। আমার তো এখন এই এই জিনিসগুলো আমাদের দরকার নাই। তো এই জিনিসগুলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো যেহেতু আমাদের দরকার নাই, এর কারণে কি হয়, এই প্রোফেজ ধাপ থেকে মানে প্রথম ধাপ থেকেই তোমার এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মানে এই ধাপগুলাতে এই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস গুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে, এবং মেটাফেজ পর্যায়ে যে 3 নাম্বার মানে 1 নাম্বার ধাপে যে বিলুপ্ত হওয়া শুরু করে, 2 নাম্বার ধাপ অর্থাৎ প্রো মেটাফেজে যে মোটামুটি 50-60% বিলুপ্ত হয়ে যায়, 3 নাম্বার ধাপ যেটা মেটাফেজ, মেটাফেজে যে এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস যেটা আছে, এই দুইটা জিনিস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। তো দরকার নেই, আমাদের এখন মেইন কনসার্ন হচ্ছে আমাদের এই ক্রোমোজোম গুলার নাম্বারটা ঠিক রাখা। তাহলে মেটাফেজ পর্যায়ে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। অ্যানাফেজ এবং টেলোফেজে যে এগুলো আবার চলে আসে, কারণ আমার তো ক্রোমোজোম ভাগ হয়ে গেছে। আমার যেহেতু ক্রোমোজোম ভাগ হয়ে গেছে, আমার তো কোষ তৈরি করা লাগবে, তো কোষ তৈরি করার কারণে আমাকে আবার নিউক্লিয়াসটা আবার তৈরি করতে হবে। নিউক্লিয়াস তৈরি করা মানে কি, আমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলাও লাগবে। তাহলে টেলোফেজ ধাপে এসে এগুলার আবার আবার নতুন করে তৈরি হয়, বুঝছো। আর মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। প্রোমেটাফেজ দশায় কি হয় দেখো, আমি তো অলরেডি বললাম স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এখান থেকেই মূলত ইয়াটা শুরু হয়, বিভাজনটা শুরু হয়। তো বিভাজনটা আমরা কিভাবে শুরু করি, আমরা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করি, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, কারণ আমার তো নিউক্লিওলাস দরকার নাই। ক্রোমোজোমের পানি যোজন শুরু হয়, এটা অ্যাকচুয়ালি ভুল। কোনো একটা ক্রোমোজোমকে আমরা যদি ভাগ করতে যাই, কোনো একটা ক্রোমোজোমকে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে আমার সেক্ষেত্রে ক্রোমোজোমটাকে খাটো করতে হয়, ঠিক আছে। যে জিনিস যত ছোট, সেই জিনিসটাকে টানতে বা সেই জিনিসটাকে ছিঁড়তে তত ইজি। যে জিনিসটা যত ছোট, সেই জিনিসটাকে টানতে বা ছিঁড়তে তত ইজি। তো আমরা কি করব, আমরা ক্রোমোজোম গুলাকে টানাটানি করে 2 ভাগে ভাগ করব না, মেটাফেজ ধাপে, অ্যানাফেজ ধাপে আমরা ক্রোমোজোম গুলাকে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ করব। তাহলে ক্রোমোজোম যদি অনেক লম্বা হয়, সেক্ষেত্রে আমার ডিস্টারবেন্স আসবে। তাহলে আমাদের কি করতে হবে, ক্রোমোজোম গুলোকে শর্ট বানাইতে হবে, যাতে করে আমাদের এই ক্যারিওকাইনেসিসটা ইজি হয়। তাহলে ক্রোমোজোমকে আমরা কখন শর্ট বানাইতে পারি জানো, আমরা যদি ক্রোমোজোমের ভিতরে কিছু পানি থাকে, সেই পানিগুলাকে যদি আমরা বের করে দিই, ক্রোমোজোম গুলা কুঁচকে যায়, ঠিক আছে। আমরা যদি ক্রোমোজোমের মধ্যে পানিগুলাকে বের করে দিই, তাহলে ক্রোমোজোমটা কুঁচকে যায়। কুঁচকে গেলে সেই পানিটাকে ইউজ করে হচ্ছে মানে কুঁচকে গেলে সেই ক্রোমোজোম গুলা খাটো হয়ে যায়, তাহলে পানি বিয়োজন লাগে, ঠিক আছে। তাহলে প্রোমেটাফেজ দশায় কি হইতে হবে, পানির বিয়োজন হয়, পানির যোজন না। পানি যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু ক্রোমোজোম আরো লম্বা হইতে থাকে, তো এটা আমাদের হবে না। তো ইটস নট আ রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে 1 and 3।
কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো দুভাগে ভাগ হয়, এটা আমরা অলরেডি বলে দিছি, অ্যানাফেজ পর্যায়ে। একটি মাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি, এককোষী জীবদেহ থেকে অসংখ্য জীবদেহ এবং জনন কোষ সৃষ্টি করে নতুন প্রজন্মের ধারা রক্ষা করে কোষ বিভাজন। হ্যাঁ, সত্যি কথা, এখানে মেইনলি মাইটোসিসের কথা বলা হয়েছে। তাহলে বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে কোষ বিভাজনে কি হয়, নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ট্রু। ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, এটাও সত্যি কথা। ভ্রূণের বৃদ্ধি ঘটে, তাই না? একটা নতুন কোষকে যদি আমরা বড় করতে চাই, আমাকে সেটা বৃদ্ধি করতে হবে। তো বৃদ্ধি করা মানে কি, নতুন নতুন কোষ তৈরি করতে হবে। নতুন নতুন কোষ কিভাবে তৈরি হয়, মাইটোসিসের মাধ্যমে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1, 2 and 3। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে? অলরেডি আমি বলছি, অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে একক কোষী জীবে। একক কোষী জীবদেহে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। এখন ফার্ন, মস, নিটাম এগুলা সব কিন্তু বহুকোষী। ঠিক আছে, এই তিনটা কিন্তু বহুকোষী। আমরা সবাই, আমরা খালি চোখে যা দেখতে পাই সব হচ্ছে বহুকোষী। ঠিক আছে, নিটাম হচ্ছে এক ধরনের নগ্নবীজী গাছ, সাইকাস। তা মস, মস আমরা সবাই খালি চোখে দেখি না, শ্যাওলা যেটাকে বলে। ফার্ন, ফার্ন তো জানো, এরকম এরকম, এই যে এরকম এরকম ঢেউ খেলানো কিছু পুঁই শাক পাওয়া যায় শাক গুলার আশেপাশে। তুমি খালি চোখে যা দেখতে পাও সব বহুকোষী। তাহলে বহুকোষীর কি অ্যামাইটোসিস হয় না? কিন্তু ব্যাকটেরিয়া তো আমরা খালি চোখে দেখতে পাই না, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এককোষী, কারণ অ্যামাইটোসিস কাদের হয়, এককোষী জীবের হয়। ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? ভি আকৃতির ক্রোমোজোমকে আমরা মেটাসেন্ট্রিক বলি। মাইটোসিস কোষ বিভাজন হয় উদ্ভিদের কোথায়? মাইটোসিস কোষ বিভাজন জিনিসটা মানে কি? মাইটোসিস কোষ বিভাজন মানে হচ্ছে একটা কোষ থেকে হুবহু আরেকটা কোষ তৈরি হওয়া, তাই না? একটা কোষ থেকে হুবহু আরেকটা কোষ তৈরি হওয়া। এখন এই জিনিসটার আমাদের দরকারটা কেন? এই হুবহু আরেকটা কোষ তৈরিটা কেন হবে? কারণ কি, এক নাম্বার হচ্ছে আমার দেহের বৃদ্ধি ঘটানো। আমরা যখন ছোট ছিলাম, মাত্র যখন আমরা তৈরি হয়েছি, একদম নিউবর্ন বেবি, তুমি তোমার নিজের কথা চিন্তা করো, তুমি যখন একদম নিউবর্ন বেবি ছিলা, তোমার বডিতে কোষ কয়টা ছিল? আর তুমি যে এখন বড় হইলা, তোমার দেহের বৃদ্ধি হইলো, দেহের ক্ষয় পূরণ হইলো, ঠিক আছে, তুমি যে ডেইলি ডেইলি বৃদ্ধি পাচ্ছ, তোমার বডি যে বৃদ্ধি হইতেছে, এই বডি বৃদ্ধি হওয়ার সময় তোমার এখনকার বডিতে কোষের পরিমাণ কত? অবভিয়াসলি অনেক বেশি, তাই না? তাহলে তো তুমি একটা গাছের কথা চিন্তা করো, একটা গাছ যখন মাত্র তৈরি হয়, সে কি থাকে, একটা ভ্রূণ চারা থাকে। এই ছোট্ট একটা চারা আস্তে আস্তে বড় হইতে 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 একদম বড় একটা আম গাছ হয়, তাই না? লক্ষ লক্ষ কোটি কোটি কোষ নিয়ে। তো এই যে তোমার এই যে তোমার একটা ছোট একটা গাছ থেকে বা একটা ছোট একটা শরীর থেকে এত বড় একটা অ্যাডাল্ট মানুষ হচ্ছে, এত বড় একটা গাছ হচ্ছে, এই জিনিসগুলো হওয়ার জন্য আমাদের কি করা লাগতেছে? কন্টিনিউয়াসলি কোষের বিভাজন হওয়া লাগতেছে। এখন এই কোষের বিভাজনটা কোথায় কোথায় হয়? যেমন আমাদের প্রাণী দেহে আমাদের যে যে কোষগুলো আছে, আমাদের আবরণী টিস্যু, আমাদের পেশি টিস্যু, আমাদের অস্থির মধ্যে যে টিস্যু আছে, এইগুলার বৃদ্ধিটা হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে তোমার এই কোষ বিভাজনটা বা মাইটোসিসটা মূলত হয় কাদের? উদ্ভিদের ক্ষেত্রে মাইটোসিসটা হয় হচ্ছে মূলের অগ্রভাগে। হ্যাঁ, কারণ কি, যখন একটা চারা যখন তৈরি হয়, সেই চারার মধ্যে খুব ছোট্ট একটা মূল থাকে, এই মূলটাকে আমরা বলি ভ্রূণ মূল। এখন ভ্রূণ মূল দিয়ে তো আর আম গাছের মতো এত বড় গাছের পানি টানতে পারবে না। তাহলে এই যে তোমার এই মূলটা, এই মূলটাই ভ্রূণ মূলটাকেও কি হইতে হবে, বড় হইতে 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 মোটা একটা মূল তৈরি করতে হবে, তাই না? তাহলে মূলের অগ্রভাগে মাইটোসিস থাকে, মানে মাইটোসিস কোষ বিভাজন হয় যাতে করে মূলটা বড় হয়। মূল যত বড় হবে, গাছ তত বেশি পানি পাবে, গাছ যত বেশি পানি পাবে, গাছ তত বেশি বড় হবে, বুঝছো? তাহলে মূলের অগ্রভাগে কোষ বিভাজন হয়। বর্ধনশীল পাতা, একটা পাতা যখন তৈরি হয়, একদম একটা ছোট একটা পাতা থাকে, কিন্তু এই পাতাটা আস্তে আস্তে বড় পাতাতে কনভার্ট হয়। এই পাতা আস্তে আস্তে বড় পাতাতে কনভার্ট হয়, তাহলে পাতাও বড় হওয়ার জন্য লাগে। এছাড়াও ভ্রূণ মুকুল এবং ভ্রূণ মূলে, অবভিয়াসলি যে কোনো ভ্রূণ, ভ্রূণ মানে কি, একদম বেবি, তাই না? একদম বেবি, একদম ভ্রূণ চারা যেটা থাকে একদম গাছের নিচে, আমরা মাত্র যে চারাগুলোকে পুঁতে দিই, সেই চারাগুলোকে আমরা ভ্রূণ মূল বলি, ভ্রূণ চারা বলি। এই ভ্রূণ চারা তো আস্তে আস্তে একটা আম গাছ হইতে হবে, তাই না? তাহলে আম গাছ হওয়ার জন্য তার কি করতে হবে? সেল গ্রোথ বাড়াইতে হবে, কোষের নাম্বার বাড়াইতে হবে। কোষের নাম্বার আমরা কিভাবে বাড়াই? মাইটোসিসের মাধ্যমে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1, 2, 3, সবগুলাতেই থাকে। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? আমরা অলরেডি বলে আসছি, প্রোফেজ ধাপে শুধুমাত্র কোষের প্রস্তুতি হয়। কোষের প্রস্তুতি বলতে কি বোঝায়? কোষটা আকারে বড় হইতে থাকে, কোষ থেকে পানি বিয়োজন হয় যাতে করে আমরা কি করতে পারি, কোষটাকে একটু একটু খাটো কোষে কনভার্ট করতে পারি। প্রো মেটাফেজ বা সেকেন্ড ধাপে কি হয়? সেকেন্ড ধাপে আমার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। সেই স্পিন্ডল যন্ত্রগুলোর মধ্যে মধ্যে তোমার ক্রোমোজোম যেগুলো আছে, ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। এই সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোম বা এই তন্তুগুলা যখন মিড পয়েন্টে আসে, তখন আমাদের 3 নাম্বার ফেজ শুরু হয়, যার নাম হচ্ছে মেটাফেজ।
মেটাফেজ পর্যায়ের পরে আমাদের 4 নাম্বার স্টেপ শুরু হয়, যার নাম হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপে কি হয়, সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড গুলা দুই ভাগে ভাগ হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে অর্ধেক যায় উত্তর মেরুতে, অর্ধেক যায় দক্ষিণ মেরুতে, এবং সবার লাস্টে আসে টেলোফেজ। টেলোফেজে কি হয়, দুইটা ক্রোমোজোমের চারপাশে হচ্ছে গিয়ে তোমার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস যুক্ত হয়, এটা আমরা অলরেডি বলে আসছি। তাহলে স্পিন্ডল যন্ত্র কাজ সৃষ্টি হয় প্রো মেটাফেজ। আকর্ষণ তন্তুর সাথে কোনটি সংযুক্ত হয়? আচ্ছা, আকর্ষণ তন্তু বলতে কি বোঝায়, এই যে স্পিন্ডল যন্ত্র যেগুলো আছে, এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে অনেকগুলা তন্তু আছে। দেখো এটা একটা তন্তু, তন্তু মানে রশি, ঠিক আছে, এটা একটা তন্তু, এটা একটা তন্তু। এই যেই তন্তুগুলার গায়ে ক্রোমোজোম যুক্ত হইতেছে তাকে আমরা বলতেছি আকর্ষণ তন্তু, ঠিক আছে, যেই তন্তুগুলার গায়ে ক্রোমোজোম যুক্ত হচ্ছে তাকে আমরা বলতেছি আকর্ষণ তন্তু। তাহলে আকর্ষণ তন্তুর সাথে মূলত ক্রোমোজোমের কোন পার্টটা যুক্ত হয়, সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, এই যে সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকে, হ্যাঁ, বাহু কিন্তু যুক্ত হয় না, তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। তাহলে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম না, কিন্তু সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এই ছবিটা দেখো, এই ছবিতে একটা জিনিস দেখা যেতেছে, দেখো মাকুতন্তু তৈরি হয়েছে, দেখছো, মাকুতন্তু তৈরি হয়েছে, নিউক্লিয়ার মেমব্রেনটা দেখো এইরকম এরকম এরকম এরকম, মানে কি এখনো পুরোপুরি বিলুপ্ত হয় নাই, বাট বিলুপ্ত হওয়া শুরু করছে, বিলুপ্ত হওয়া শুরু করছে। তাহলে বিলুপ্ত হওয়া শুরু করে কোন ধাপে, আর বা মাকুতন্তু তৈরি হয় কোন ধাপে, প্রো মেটাফেজ ধাপে। বিলুপ্ত হওয়া শুরু করে কোন ধাপে, প্রো মেটাফেজ। তাহলে নিচের চিত্রটা কোন ধাপের চিত্র, প্রো মেটাফেজ ধাপের চিত্র। মেটাফেজের চিত্র কেমন হবে, মেটাফেজের চিত্রতে কোনো ধরনের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, জাস্ট সব বিষুব অঞ্চলে থাকবে, চারটা ক্রোমাটিড বিষুব অঞ্চলে থাকবে, ঠিক আছে। আর অ্যানাফেজ ধাপ কি হবে, অ্যানাফেজটা আমি আঁকতে আঁকতে টায়ার্ড হয়ে গেলাম। এই যে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবে, অর্ধেক দূরত্বে চলে যাবে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে অর্ধেক দূরত্ব। টেলোফেজ ধাপে কি হয়, টেলোফেজ ধাপে তোমার মাকুতন্তু আর থাকে না, মাকুতন্তু আর থাকে না, এই যে চারপাশে এই যে যেই ক্রোমোজোম গুলা দুই পাশে চলে গেছিল, সেই ক্রোমোজোম গুলাকে ঘিরে আবার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আবার তৈরি হতে থাকে, ঠিক আছে। নিচের কোনটি এককোষী জীব নয়, ব্যাকটেরিয়া একটা এককোষী জীব, অ্যামিবা একটা এককোষী জীব, প্লাজমোডিয়াম হচ্ছে এক ধরনের পরজীবী, এই প্লাজমোডিয়ামের কারণে আমাদের ম্যালেরিয়া হয়, এটাও এক ধরনের এককোষী জীব, কিন্তু ভাইরাসের কিন্তু কোনো কোষ নাই, ভাইরাসের কোনো কোষই নাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাইরাস, ভাইরাস এককোষী জীব না, কারণ ভাইরাসের কোনো কোষই নাই। কোন দশায় অ্যাক্রোসেন্ট্রিক তৈরি হয়, তাহলে অ্যাক্রোসেন্ট্রিক মানে কি, যে ক্রোমোজোম, আমরা জানি যে ক্রোমোজোম মানে ভি, এল, জে, আই, এগুলো কোন দশায় তৈরি হয়, এগুলো অ্যানাফেজ দশায় তৈরি হয়। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন মেটাফেজ পর্যায়ে কি হয়েছিল, ক্রোমোজোম সবগুলো বিষুবীয় অঞ্চলে ছিল, এবং বিষুবীয় অঞ্চল থেকে সেন্ট্রোমিয়ার বরাবর কি হয়েছিল, সেন্ট্রোমিয়ার বরাবর হচ্ছে গিয়ে তোমার ক্রোমোজোম গুলো, ক্রোমাটিড গুলো ভাগ হয়েছিল, সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড গুলো ভাগ হয়েছিল দুই ভাগে, দুই ভাগে ভাগ হয়ে তারপরে এরা অপর দিকে চলে যাওয়া শুরু করছে। তাহলে সেন্ট্রোমিয়ার বিভাজন হয়েছে কোন ধাপে, অ্যানাফেজ। ক্রোমোজোম গুলোকে আই আকৃতি ধারণ করাকে কি বলা হয়, আই মানে কি, আই মানে হচ্ছে দেখো, আই মানে সবার লাস্টে সেন্ট্রোমিয়ার, আই মানে সবার লাস্টে সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার সবার লাস্টে মানে কি, লেজে, লেজ কাকে বলে, টেল, তাহলে টেলোসেন্ট্রিক, টেল মানে লেজ, একদম শেষে, সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার, তাহলে টেলোসেন্ট্রিক মানে লেজে, লেজে সেন্ট্রোমিয়ার, তাহলে আই শেপ। নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় কোন ধাপে, নিউক্লিয়ার মেমব্রেন দেখো সৃষ্টি হয়, বিলুপ্ত কিন্তু না, বিলুপ্ত হওয়া শুরু করে কোন ধাপে, প্রোফেজ। সম্পূর্ণ, এটা বিলুপ্ত হওয়া শুরু করে কোন ধাপে, প্রোফেজ। সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় কোন ধাপে, মেটাফেজ, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় মেটাফেজ। টেলোফেজে যে কি হয়, আবার নতুন করে সৃষ্টি হয়, কারণ অ্যানাফেজ পর্যায়ে কি হয়েছিল, ক্রোমাটিড গুলো অপোজিটে চলে গেছিল, টেলোফেজ পর্যায়ে তো ক্রোমাটিড অপোজিটেই আছে, তাহলে অপোজিট গুলাকে ঘিরে আবার নতুন করে আমরা কি করি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস তৈরি করি। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় আবার কোন ধাপে, টেলোফেজ, শেষ ধাপে, ঠিক আছে। মনে রাখবা প্রোফেজ ধাপে যা যা বিলুপ্ত হয়, টেলোফেজ ধাপে সেগুলো সেগুলো আবার নতুন করে তৈরি হয়। আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্নের উত্তর দিই। এটা এটা কোন ধাপ, দেখো দুইটা উল্টা উল্টা দিকে চলে গেছে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যানাফেজ ধাপ, ঠিক আছে, অ্যানাফেজ ধাপ। তাহলে উপরের চিত্রে কি দেখা যায়, সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়েছে, বিকর্ষণ শক্তি কি হ্রাস পাইছে, না, বিকর্ষণ শক্তি কিন্তু বৃদ্ধি পায়, কারণ যদি তুমি বিকর্ষণ না করো তাহলে কিন্তু তোমার অপোজিট সাইডে যাবে না, আর যত বিকর্ষণ বাড়তে থাকে ক্রোমোজোমের দৈর্ঘ্য তত বাড়তে থাকে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 and 3। প্রো মেটাফেজ দশা, প্রো মেটাফেজ মানে কি, দ্বিতীয় ধাপ, তাই না, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি কি হয়েছিল, স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়েছিল, এবং এই যে ক্রোমাটিড যেগুলো আছে, ক্রোমাটিড গুলো স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়ে গেছিল, সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড গুলো স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়ে গেছিল।
তাহলে এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করছিল। তাহলে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে, ক্রোমোজোম নিউক্লিওলাসের বিলুপ্ত হয়েছে। কিন্তু ক্রোমোজোম গুলোতে কি পানি যোজন শুরু হয়? না, ক্রোমোজোম গুলোতে পানি বিয়োজন হয়। কেন? কারণ আমাদের কি করতে হবে, ক্রোমোজোম গুলাকে খাটো বানাইতে হবে। তাহলে খাটো বানানোর জন্য আমার পানিটাকে বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 1 and 3। আচ্ছা, চিত্র লক্ষ্য করো, পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে যে ছবিটা দেখতে পাইতেছো, এখানে কি হয়েছে দেখো, দুইটা কোষ কিন্তু আলাদা হয়ে গেছে। দেখো নিউক্লিয়াস কিন্তু তৈরি করা শেষ, নিউক্লিয়াস তৈরি করা শেষ। তাহলে নিউক্লিয়াস যেহেতু তৈরি হয়ে গেছে, এখন এখানে কি হইতেছে, এখন দেখো সাইটোপ্লাজম তৈরি হইতেছে। দেখছো নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম তৈরি হচ্ছে। সাইটোপ্লাজম তৈরি হওয়ার প্রসেসকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজম তৈরি হওয়ার প্রসেসকে আমরা বলি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কিভাবে হয় জানো? এটা হচ্ছে মনে করো তোমার উদ্ভিদ কোষ, এটা হচ্ছে মনে করো তোমার প্রাণী কোষ। ঠিক আছে, দুইটা কোষে আলাদা আলাদা ভাবে সাইটোপ্লাজম তৈরি হয়। কিভাবে তৈরি হয়? মনে করো এই যে উদ্ভিদ কোষ, হ্যাঁ, দুইটা নিউক্লিয়াস আমার মনে করো আমি তৈরি করে ফেললাম, দুইটা নিউক্লিয়াস আমার তৈরি করে ফেললাম। নিউক্লিয়াস আমি তৈরি করে ফেললাম। উদ্ভিদ কোষে কি থাকে? আমরা জানি কোষ প্রাচীর থাকে। এছাড়াও আমার উদ্ভিদ কোষে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, যেমন লাইসোজোম, রাইবোজোম, প্রোটিওজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে কেমন জানো? এই যে এরকম 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 কিছু বিন্দু 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 জিনিস। ঠিক আছে, সিস্টার, ভেসিকল, এরকম চৌবাচ্চা নালী দিয়ে এন্ডোপ্লাজমিক তৈরি। তো উদ্ভিদ কোষে মূলত সাইটোকাইনেসিস কিভাবে হয়? নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ হয়ে যায়, এই যে তোমার উদ্ভিদ কোষে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো আছে, বুঝছো, এই চারপাশে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা সব একটা সিরিয়াল চলে আসে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা সব একটা সিরিয়াল তৈরি করে। এই সিরিয়ালে সব এদিকে চলে, মাঝ বরাবর চলে আসে। এই সিরিয়ালটাকে আমরা বলি কোষ প্লেট। কোষ প্লেট, এই সিরিয়ালটাকে আমরা বলি কোষ প্লেট। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো একটা সিরিয়ালে আসে, সিরিয়ালে এসে এরা বিভিন্ন কি করে, এই যে সিরিয়ালে এসে এরা জমতে থাকে। জমতে 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 তারা কি করে, এক পর্যায়ে দুইটা কোষকে আলাদা করে ফেলে, এক পর্যায়ে দুইটা কোষকে আলাদা করে ফেলে। এভাবে হচ্ছে আমার উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমটা আলাদা হয়। আর প্রাণী কোষে কি হয়? এটা হচ্ছে নিউক্লিয়াস মনে করো একটা, এটা আরেকটা। এই প্রাণী কোষের এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের দুই দিক বরাবর একটা খাঁজের সৃষ্টি হয়, একটা খাঁজ। এই খাঁজটা ডিপ হইতে থাকে, খাঁজটা ডিপ হইতে হইতে থাকে, হ্যাঁ, ভিতর দিকে খাঁজটা ডিপ হইতে থাকে। ডিপ হইতে 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 তোমার কি হয়, এই যে দুইটা কোষ প্রাচীরে দুইটা কোষের সাইটোপ্লাজম আলাদা হয়ে যায়, দুইটা কোষের সাইটোপ্লাজম আলাদা হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি সাইটোকাইনেসিস। তাহলে এক্স চিহ্নিত অংশটা কি? দেখো এটা কি, এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। ঠিক আছে, কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের মাঝখানে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো একটা লাইন করছে, তাহলে এটা হচ্ছে কি? কোষ প্লেট। চিত্রটির বৈশিষ্ট্য কি? চিত্রটি হচ্ছে তোমার সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য। ক্রোমোজোম গুলার মধ্যে পানি যোজন ঘটে থাকে, হ্যাঁ। এখন তো আমার কোষ বিভাজন হয়ে গেছে, আমার তো নিউক্লিয়াসের বিভাজন তো আমার শেষ। ঠিক আছে, মানে ক্রোমোজোম তো আমি ভাগ করে ফেলছি। ক্রোমোজোম যেহেতু আমি ভাগ করে ফেলছি, এখন আমি চাইলে ক্রোমোজোম গুলাকে আবার লম্বা লম্বা করতে পারবো। আমার তো এখন আর ক্রোমোজোম গুলোকে খাটো রাখার দরকার নেই। তাহলে আমার ক্রোমোজোম গুলোতে পানি যোজন ঘটে, কোষ প্লেট তৈরি হয় দেখতেছি। এ পর্যায়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে না। আর দেখো, আমার যখন ক্রোমোজোম গুলা লম্বা লম্বা হয়ে যায়, লম্বা লম্বা হয়ে যায়, তখন এই ক্রোমোজোম সবগুলা মিলায় একটা জালের মতো তৈরি করে। দেখো এখানে ছবিটা দেখো, মনে হচ্ছে না একটা জাল, অনেকগুলা চিকন চিকন ক্রোমোজোমের জাল। এই জালটাকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম গুলাতে যখন পানি যোগ হইতে থাকে, ক্রোমোজোম গুলা তত চিকন চিকন লম্বা লম্বা হয়ে একটা জাল তৈরি করে। এই জালগুলাকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে দেখো, এই ধাপে কি নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি হয়েছে? হয়েছে কিন্তু, তাই না? কিন্তু এখানে কি বলছে, গঠন করে না। তাহলে এটা কি সঠিক উত্তর? না। তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে 1 and 3। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? স্পিন্ডল যন্ত্র, এটা হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের এই যে দুই মেরু, এই দুই মেরুর যে মধ্যবর্তী স্থান, এই মধ্যবর্তী স্থানকে বলা হয় বিষুবীয় অঞ্চল। দুই মেরুর মধ্যবর্তী স্থানে যে মাঝখানের অঞ্চল, মাঝখানের অঞ্চলটাকে কি বলে? বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, বিষুবীয় মানে মাঝে। আচ্ছা, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, ক্যারিও, ক্যারিও মানে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে তৈরি করা। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। মায়োটোসিসের প্রথম ধাপ কি? আমরা সবাই জানি প্রোফেজ। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। 3 নম্বর ধাপের নাম হচ্ছে মেটাফেজ। 4 নম্বর ধাপের নাম অ্যানাফেজ। 5 নম্বর ধাপের নাম টেলোফেজ।
মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির মধ্যে বিকর্ষণ শুরু হয়? আমরা জানি ক্রোমাটিড দুটির মধ্যে বিকর্ষণ স্টার্ট হতে থাকে মেটাফেজে, ঠিক আছে, আর বিকর্ষণটা হাইয়েস্ট লেভেলে যায় হচ্ছে অ্যানাফেজে। শুনো আমি বলি তোমাদেরকে, এখানে কোয়েশ্চেনটা আমি বলি, যদি এখানে তুমি অপশন দেখো অ্যানাফেজ লেখা, যদি এখানে অপশনে অ্যানাফেজ থাকে তাহলে তুমি অ্যানাফেজই ডাকাবা, বাট যদি তুমি এখানে অ্যানাফেজ না পাও তাহলে তুমি মেটাফেজ দেখাবা, কারণ মেটাফেজটা মানে মেটাফেজের যখন মেটাফেজের একদম লাস্ট মোমেন্ট থেকেই হচ্ছে ক্রোমাটিড গুলো একে অপরকে বিকর্ষণ করা শুরু করে, ঠিক আছে। যদি তোমার এখানে অপশনে অ্যানাফেজ থাকে তুমি অ্যানাফেজ দেখাবা, অ্যানাফেজ না থাকলে মেটাফেজ দেখাবা। এখানে অ্যানাফেজ নাই, সো আমরা এখানে মেটাফেজ দেখাইলাম। মায়োসিসের শেষ পর্যায়ের নাম কি? শেষ পর্যায়ের নাম হচ্ছে টেলোফেজ। মায়োসিসের কোন পর্যায়ে পুনরায় নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি হয়? আমরা জানি সবার লাস্ট ফেজে, তাই না, যখন হচ্ছে আমার ক্রোমাটিড তৈরি হয়ে গেছে, একদম দুইটা নিউক্লিয়াস আমার বিভাজন হয়ে গেছে, তাহলে আমার দুইটা ক্রোমোজোম আমি আবার নতুন করে আলাদা করে ফেলছি, তাহলে তো এখন আমার কি করতে হবে? নিউক্লিয়াসটাকে আমার আবার তৈরি করতে হবে। তাহলে নিউক্লিয়াসটা আমরা আবার তৈরি করি কিভাবে? নিউক্লিয়ার মেমব্রেন দেই, নিউক্লিওলাস দেই, তাহলে এগুলো আমরা কোন ধাপে দিই? শেষ ধাপে, তাহলে টেলোফেজ। মায়োসিসের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের কাঠামোটা ভেঙে পড়ে? দেখো, স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে টেলোফেজ দশায়। অ্যানাফেজের পর্যায় পর্যন্ত স্পিন্ডল যন্ত্রটা থাকে, কারণ অ্যানাফেজে কি হয়, ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে যায়, তো স্পিন্ডল যন্ত্র থাকে। বাট টেলোফেজে যেহেতু আমার স্পিন্ডল যন্ত্র দরকার নাই, তাই না, স্পিন্ডল যন্ত্র তো আমার দরকার নাই, কারণ আমার তো ক্রোমোজোম দুই মেরুতে চলেই আসছে। তাহলে এই যে টেলোফেজ ধাপে আমার যন্ত্র যেটা আছে, স্পিন্ডল যন্ত্রটা ভেঙে পড়ে এবং নিউক্লিয়ার মেমব্রেন এগুলো আবার নতুন করে তৈরি হয় এবং ক্রোমোজোমের মধ্যে পানি যোজন শুরু হয়, কারণ আমার তো মেইন কাজ শেষ, আমার তো আর ক্রোমোজোমকে খাটো বানানোর দরকার নাই। আচ্ছা, এ প্রক্রিয়াটা কি? এটা হচ্ছে তোমার প্রোফেজ, দেখেই বুঝতেছো একটা প্রস্তুতি নিচ্ছে। বি প্রক্রিয়াটাতে দেখো কি হইলো, দেখো স্পিন্ডল যন্ত্র আসলো এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু করলো, তাহলে এটা কোন ধাপ? মেটাফেজ। এই ধাপে কি হলো, দেখো সবগুলা বিষুবীয় অঞ্চলে আসলো, তাহলে এটা হচ্ছে তোমার মেটাফেজ। আর 4 নাম্বার ধাপে দেখো ক্রোমাটিডটা ভাগ হয়ে গেল, আবার ক্রোমোজোম হয়ে গেল এবং তারা একে অপরকে বিপরীত মেরুতে নিয়ে গেল, তাহলে এটা হচ্ছে তোমার অ্যানাফেজ। নিশ্চিত্রের কোন প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে ভাগ হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে? এটা হচ্ছে তোমার এ প্রক্রিয়া, ঠিক আছে। প্রোফেজ ধাপে কি হয় বলছে, সবকিছুর প্রস্তুতি হয়। প্রস্তুতি মানে কি? নিউক্লিয়াসটা সাইজ বড় হয়, ঠিক আছে, নিউক্লিয়াসটা সাইজ বড় হয়। তারপরে কি হয়, এই যে তোমার এই ক্রোমোজোম যেটা আছে, ক্রোমোজোমটা মাঝ বরাবর ভাগ হয়ে 4টা বাহু তৈরি করে। এই 4টা বাহুওয়ালা জিনিসকে আমরা বলি ক্রোমাটিড, ঠিক আছে, ক্রোমাটিড। প্রতিটা ক্রোমোজোম ভাগ হয়ে ক্রোমাটিড তৈরি করে, তাহলে এটা কোন প্রক্রিয়াতে? এ প্রক্রিয়াতে করে। আচ্ছা, সি প্রক্রিয়া কোনটা? সি প্রক্রিয়া হচ্ছে তোমার মেটাফেজ। তাহলে মেটাফেজ ধাপে কি হয়েছিল, ক্রোমাটিড দুটির আকর্ষণ, ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা হয়, এটা তো একদম সত্যি কথা। মেটাফেজ পর্যন্ত তোমার পানি বিয়োজন হইতে থাকে, অ্যানাফেজ থেকে পানি যোগ হওয়া শুরু করে, তাহলে মেটাফেজে এসে ক্রোমোজোম একদম পানি বিয়োজন হতে পানি একদম নাই হয়ে যায়, তখন ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা হয়। ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়, ঠিক আছে, আকর্ষণ কমে যায়, বিকর্ষণ শুরু হয়, এটা হচ্ছে 1, 2 and 3। আচ্ছা, আমার বহু নির্বাচনী প্রশ্নগুলো শেষ, এবার হচ্ছে আমরা কিছু সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করব। আকর্ষণ তন্তু কি? এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আকর্ষণ তন্তু কি? আমরা অলরেডি বলছি আকর্ষণ তন্তু কোনটা। এই যে স্পিন্ডল যন্ত্র, যেটা স্পিন্ডল যন্ত্রে যে তন্তুগুলার সাথে ক্রোমোজোম যুক্ত থাকে তাকে আমরা বলি, বা ক্রোমাটিড যুক্ত হয় তাকে আমরা বলি আকর্ষণ তন্তু, ঠিক আছে। তাহলে আকর্ষণ তন্তু কাকে বলে? স্পিন্ডল যন্ত্রের যেই তন্তুর সাথে ক্রোমাটিড যুক্ত হয়, ক্রোমাটিড যুক্ত হয় তাকে হচ্ছে আমরা বলবো আকর্ষণ তন্তু। আর কোষ বিভাজন কাকে বলে? এটা আমরা সবাই জানি, যে প্রক্রিয়ায় একটা কোষ হুবহু হুবহু না বললেও, যে প্রক্রিয়ায় একটা কোষ কি করে, তার মাতৃকোষের মতো আরেকটা কোষকে তৈরি করে। ইটস নট নেসেসারি যে তোমার ক্রোমোজোম সংখ্যা সেম থাকতে হবে। মোট কথা হচ্ছে কোষ বিভাজন হচ্ছে এমন এক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে একটি অপত্য কোষ তৈরি হয়। তাহলে মাতৃকোষ হতে অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? কোষ বিভাজন বলি। প্রক্রিয়াকে কোষ বিভাজন বলা হয়। আচ্ছা, মাইটোসিসের প্রথম ধাপ কোনটা? এটা তো জ্ঞানমূলক প্রশ্ন, তাহলে মাইটোসিসের প্রথম ধাপ হচ্ছে তোমার প্রোফেজ।
ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এই এই ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণটা নিয়ে বিস্তারিত হচ্ছে গিয়ে আমরা মূলত আমাদের সেকেন্ড যেই ক্লাসটা আছে সেকেন্ড ক্লাসে পড়বো। এখন আমি তোমাদেরকে ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে আমার বডিতে যে মাইটোসিস হচ্ছে, মাইটোসিস হওয়ার জন্য আমার কন্টিনিউয়াসলি কি করা লাগতেছে, মানে আমি মাইটোসিসের একটা, মাইটোসিস হচ্ছে তোমার কাইন্ড অফ লাইক কি বলবো, মানে এটার হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র কি, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর কিন্তু একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। মাইটোসিসের ভালো দিক কি, মাইটোসিসের ভালো দিক হচ্ছে সে আমার বডির দেহের গ্রোথ করতেছে, দেহের বৃদ্ধি সাধন করতেছে, ক্ষয় পূরণ করতেছে, ঠিক আছে? আমার বডিকে হাইট বাড়াচ্ছে, আমাকে বৃদ্ধি, আমার মোট কথা আমাকে বড় বানাচ্ছে, আমার সাইজ বড় করতেছে। এখন কিন্তু কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না। আমার বডিতে কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর বলবো যেমন প্রোটিন, ঠিক আছে? প্রোটিন, এই প্রোটিনটার নাম হচ্ছে P53 প্রোটিন, ঠিক আছে? এই প্রোটিন হচ্ছে কাইন্ড অফ লাইক আ দারোয়ান, আমার বডিতে দারোয়ান হিসেবে কাজ করে। এখন এর কাজ কি, এই P53 প্রোটিনটা অলওয়েজ চেক করে যে আমার বডিতে কোনো আননেসেসারি মাইটোসিস হচ্ছে কিনা, মানে যেই মাইটোসিস বা যে কোষ বিভাজন আমার দরকার নাই সেই ধরনের কোষ বিভাজন হচ্ছে কিনা। হ্যাঁ, তো এই জিনিসটা চেক করে হচ্ছে তোমার P53 নামক একটা প্রোটিন, ঠিক আছে? এই P53 প্রোটিন অলওয়েজ মাইটোসিসটাকে চেক করতে থাকে যে আমার বডিতে কি কোনো ধরনের অপ্রয়োজনীয় মাইটোসিস হচ্ছে কিনা। তো কোনো কারণে যদি এই P53 প্রোটিনটা নষ্ট হয়ে যায়, P53 প্রোটিনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন তো আর কেউ চেক করার নাই, ঠিক আছে? তখন তো আর কেউ চেক করার নাই। তুমি মনে করো তোমার বাসায় যখন বাবা থাকে তখন তুমি পড়ার টেবিলে থাকো, ঠিক আছে? তোমার বাবা যখন তোমার বাসায় থাকে না তখন কি তুমি পড়াশোনা করো? তখন তো তোমার মানে কঠিন যে মানে কঠোর বাবা মাটা নাই, তখন কি তুমি পড়াশোনা করো না, তখন তুমি কি করো, তুমি টিভি দেখো, তাই না? তোমার যেটা মন চায় তুমি সেটা করো, ব্যাপারটা হচ্ছে এটা। তো আমার বডিকে কোষ বিভাগ, আমার বডিতে মায়োটোসিস জিনিসটাকে P53 নামক একটা প্রোটিন কন্ট্রোলে রাখে, যে না তুমি বেশি হইতে পারবে না, তোমার যতটুকু হওয়ার দরকার তুমি ততটুকুই হবা। যেই না মাত্র P53 নামক প্রোটিনটা নষ্ট হয়ে যায়, তখন তো মাইটোসিসকে কন্ট্রোল করার আর কেউ নাই। তখন মাইটোসিস হইতেই থাকে, কোষ বিভাজন হইতেই থাকে, মানে অপ্রয়োজনীয় কোষ বিভাজন হইতে থাকে, হইতে একটা টিউমার হয়ে যায়। এই টিউমার হইলেই, টিউমারটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, টিউমার হওয়ার পরেও যদি আমরা এটাকে কন্ট্রোল না করতে পারি, তখন এই টিউমারটা ছড়ায় যায়, আমার পুরো বডিতে টিউমারটা ছড়ায় যায়। এই টিউমার যখন আমার পুরো বডিতে ছড়ায় যায় সেটাকে আমরা বলি ক্যান্সার, ঠিক আছে? তাহলে ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ আমরা বুঝতে পারছি। ক্যান্সার সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, ঠিক আছে? অনিয়ন্ত্রিত, কোনো ধরনের কন্ট্রোল নাই, ঠিক আছে? আপাতত আমরা এটুকু জানি। নেক্সট যে ইয়াটা আছে, মাস্টার ক্লাস আছে, সেখানে আমরা ক্যান্সারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয়? ভৌত মানে কি? ভৌত মানে যেটা আমরা দেখতে পাই, যা দেখা যায়, ঠিক আছে? যা দেখা যায়, তাহলে ক্রোমোজোমকে আমরা দেখতে পাই, তাই না? মাইক্রোস্কোপের নিচে কিন্তু আমরা ক্রোমোজোমকে দেখতে পাই। ক্রোমোজোমকে বংশগতির ভিত্তি কেন বলা হয়? কারণ হচ্ছে কি, দেখো তুমি চিন্তা করো, তোমার মা, এটা হচ্ছে তোমার মায়ের একটা কোষ, এটা হচ্ছে তোমার বাবার একটা কোষ, ঠিক আছে? তোমার মায়ের কোষের মধ্যে তোমার মনে করো 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে। তোমার বাবার কোষের মধ্যেও মনে করো তোমার 23 জোড়া ক্রোমোজোম আছে, ঠিক আছে? তাহলে ওদের কি হবে, ওরা যখন অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট হওয়ার পরে ওদের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক ধরনের বিশেষ আরেক ধরনের কোষ বিভাজন হবে, যাকে আমরা বলি মিওসিস। মিওসিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই মিওসিস হইলে তোমার বাবা থেকে আসে শুক্রাণু, তোমার মা থেকে আসে ডিম্বাণু, তাই না? বাবা থেকে শুক্রাণু, মা থেকে ডিম্বাণু, এবং এদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই 23 এবং 23 মিলে কে আসো, তুমি আসো। 23 এবং 23 মিলে আরো 23 জোড়া ক্রোমোজোম অনুযায়ী জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা হচ্ছে তুমি। তুমি আবার মাইটোসিস বিভাজন করো। মাইটোসিস বিভাজন করে তুমি কি করো, তুমি একটা মানে তুমি তোমার নিজের বডি তৈরি করো, তাই না? তুমি তোমার নিজের ফুল চোখ, মাথা, কান, হাত, পা, ঠিক আছে? সবকিছু তুমি তৈরি করো। তাহলে এই যে তোমার মানে আমরা যখন কি করি, আমরা যখন মাইক্রোস্কোপের নিচে মায়ের কোষ, বাবার কোষ এবং তোমার কোষ, ঠিক আছে, আমরা যদি মা, বাবা এবং বাচ্চা তিনটা কোষকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, আমরা দেখতে পাই আমরা দেখতে পাই কি, আমরা দেখতে পাই হচ্ছে মা থেকে অর্ধেক ক্রোমোজোম আসছে, বাবা থেকে অর্ধেক ক্রোমোজোম আসছে তোমার তোমার ভিতরে। তোমার শরীরের প্রত্যেকটা কোষেরই অর্ধেক ক্রোমোজোম আসছে মা থেকে, অর্ধেক ক্রোমোজোম আসছে বাবা থেকে। তার মানে কি, তুমি তোমার বাবা মায়ের বংশ না?
তবে আবার তোমার থেকে যখন তোমার বংশ আসবে সেই বংশের মধ্যেও কিন্তু তোমার অর্ধেক ক্রোমোজোম পাওয়া যাবে। তাহলে কি, তার মানে কি, এই যে আমরা বুঝতেছি, ঠিক আছে, আমরা বুঝতেছি যে তোমার এই ক্রোমোজোমটাই হচ্ছে তোমার বংশ থেকে বংশ, বংশ থেকে বংশ পরিবহন হচ্ছে, বংশ থেকে বংশ পরিবহন হচ্ছে। তাহলে এই কারণে আমরা ক্রোমোজোম, যেহেতু আমরা ক্রোমোজোমকে দেখতে পাচ্ছি, মাইক্রোস্কোপের নিচে আমরা একে দেখতে পাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলি, বংশগতির ভৌত ভিত্তি। ঠিক আছে, যে এই ক্রোমোজোমটাই তোমার একটা বংশ থেকে আরেকটা বংশে, সেল থেকে সেলে হচ্ছে তোমার ট্রান্সফার হচ্ছে। নীলাভ সবুজ শৈবালের কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? নীলাভ সবুজ শৈবাল হচ্ছে এক ধরনের এককোষী প্রাণী। ঠিক আছে, এককোষী প্রাণী, এবং এককোষী প্রাণী যারা, এই এককোষী প্রাণীর বডিতে যে কোষ বিভাজন হয়, সেই কোষ বিভাজনটাকে আমরা বলি এমাইটোসিস। সেই কোষ বিভাজনটাকে আমরা কি বলি, এমাইটোসিস। ঠিক আছে, এই এমাইটোসিস, দেখো এমাইটোসিস কিভাবে হয় জানো? এটা একটা কোষ, এই কোষটার মাঝ বরাবর একটা খাঁজ সৃষ্টি হয়। ঠিক আছে, এই খাঁজটা যত ডিপ হইতে থাকে, খাঁজটা যত ডিপ হতে থাকে, এই তোমার এই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম তত দুই ভাগ হইতে থাকে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম তত দুই ভাগ হতে থাকে, আলটিমেটলি তারা দুইটা আলাদা আলাদা সেল তৈরি করে। তাহলে দেখো, এখানে যে ক্রোমোজোম, এখানে যে কোষ বিভাজনটা হয়েছে, এটা ডাইরেক্টলি হয়েছে না, মানে একদম সরাসরি দুই ভাগ হয়ে গেছে, সরাসরি, একদম সরাসরি দুই ভাগ হয়ে গেছে। ঠিক আছে, একটা খাঁজ হয়ে জাস্ট দুই ভাগ হয়ে গেছে। তাহলে এটা কি, কোনো জিনিস যখন ডাইরেক্টলি হয়, সরাসরি হয়ে যায়, ওটাকে আমরা বলি প্রত্যক্ষ। ঠিক আছে, প্রত্যক্ষ। তাহলে নীলাভ সবুজ শৈবালের মধ্যে কি হয়, এমাইটোসিস কোষ বিভাজন হয়। এমাইটোসিস কোষ বিভাজনে কি হয়, সরাসরি ক্রোমোজোম, মানে সরাসরি পুরা কোষটা দুই ভাগ হয়ে যায়, সরাসরি পুরা কোষটা দুই ভাগ হয়ে যায়। যেহেতু তারা সরাসরি দুই ভাগ হয়ে যায়, দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, এখানে দুটো ছবি দেওয়া আছে। চিত্র এ, এটা হচ্ছে একটা সেন্ট্রিওলের ছবি। আর এখানে কি দেখানো হয়েছে দেখো, 46টা ক্রোমোজোম থেকে 46টা ক্রোমোজোম, মানে এটা কি মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজন। তাহলে চিত্র এ অঙ্গাণুটি বি প্রক্রিয়া কি ভূমিকা পালন করে, সেন্ট্রিওল, তাই না? তাহলে সেন্ট্রিওল কি করে, সেন্ট্রিওল হচ্ছে তোমার প্রাণী কোষে, প্রাণী কোষে কি তৈরি করে, স্পিন্ডল যন্ত্র তৈরি করে। সেন্ট্রিওল হচ্ছে তোমার প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি করে বা মাকুতন্ত্র তৈরি করে। কিভাবে তৈরি করে, সে অ্যাস্টার রে ছাড়ে, সে দুই পাশে অ্যাস্টার রে ছাড়ে, এই অ্যাস্টার রে গুলাই একে অপরের সাথে যুক্ত হয়ে মাকুতন্তুটা তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা এভাবে সাজায় লিখবো। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে এক ধরনের কোষ বিভাজন হয়। উক্ত কোষ বিভাজন প্রক্রিয়ার একটি ধাপে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়। এটাকে এখানে মাইটোসিস বোঝানো হয়েছে। এবং সেন্ট্রোমিয়ার কোন ধাপে ভাগ হয়, সেন্ট্রোমিয়ার হচ্ছে অ্যানাফেজ, আমি অলরেডি অনেকবার বলছি। তাহলে এই অ্যানাফেজ ধাপে কি হয়, অ্যানাফেজ ধাপে কি হয়, সবার প্রথমে কি হয়, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে সবার প্রথমে কি হয়, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এরপরে কি হয়, এই প্রত্যেকটা আলাদা আলাদা ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আস্তে আস্তে আবির্ভাব শুরু হয়। এবং এই যে তোমার এই বিপরীত দিকে যখন ইয়াগুলা যাওয়া শুরু করে, বিপরীত দিকে যখন যাওয়া শুরু করে, ঠিক আছে, বিপরীত দিকে যখন যাওয়া শুরু করে, সেন্ট্রোমিয়ারটা সামনে থাকে, বাহুটা পিছনে থাকে, এটা এটা মনে রাখবা। ঠিক আছে, বিপরীত দিকে সেন্ট্রোমিয়ারটা সামনে থাকে, বাহুটা পিছনে থাকে। এবং এই যে তোমার এই ক্রোমোজোম যেগুলো আছে, এগুলোকে দেখতে VLZI বিভিন্ন আকার ধারণ করে। তাহলে কি কি ধাপ বললাম, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়, সেন্ট্রোমিয়ার বরাবর দুইটা ক্রোমোজোম বিপরীত দিকে যাওয়া শুরু করে, বিপরীত দিকে যাওয়ার সময় সেন্ট্রোমিয়ার আগে থাকে, বাহু পিছনে থাকে। এবং এই ক্রোমোজোম গুলাকে দেখতে VLZI বিভিন্ন আকারে দেখা দেয়। ঠিক আছে, উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যদি সঠিকভাবে না হয়, জীবদেহে কি সমস্যা হতে পারে, ওই যে বললাম, এই যে মাইটোসিস যেটা আমার শরীরে হয়, এই মাইটোসিস আমার শরীরের জন্য অনেক উপকারী, আমি জানি। মাইটোসিস না থাকলে আমরা আজীবন ছোট বাচ্চাই থাকতাম, বা সঠিক ভাষায় বলতে আমরা আজীবন একটা জাইগোটি থাকতাম, আমি তুমি এত বড় হইতে পারতাম না। ঠিক আছে, কিন্তু মাইটোসিস যদি তোমার অনিয়ন্ত্রিত হয়, যদি এটা সঠিকভাবে না হয়, তাহলে এখান থেকে আমার টিউমার হয়। এবং এই টিউমারটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, সেখান থেকে আমাদের ক্যান্সার হয়ে যেতে পারে। আচ্ছা, উচ্চ শ্রেণীর জৈবিক বৃদ্ধি এবং পরিবর্ধনের জন্য এক ধরনের কোষ বিভাজন ঘটে। উক্ত কোষ বিভাজনের একটি ধাপে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়, এটা আমরা অলরেডি বলে আসছি। এটা হচ্ছে অ্যানাফেজ ধাপ, জাস্ট আগের স্লাইডটাই। এবং উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি না হলে জীবদেহে কি সমস্যা হয়, একদম হুবহু সেম, টিউমার হয়। টিউমার থেকে আমাদের ক্যান্সার হতে পারে। আচ্ছা, এই ছবিটা দেখি।
চিত্র ওয়াই দেখো, চিত্র ওয়াই এ কি হইলো, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হলো, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার মাইটোসিস, ঠিক আছে। মাইটোসিস, যে একটা একটা কোষ থেকে হুবহু আরেকটা কোষ তৈরি হয়। মাইটোসিসের 4 নাম্বার ধাপ কোনটা, অ্যানাফেজ। অ্যানাফেজ, তাহলে অ্যানাফেজটা কি আমরা অলরেডি বলে আসছি, সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হবে, বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে যাওয়ার সময় বাহু সেন্ট্রোমিয়ার সামনে থাকবে, বাহু পিছনে থাকবে, এবং ক্রোমোজোম গুলা দেখতে VLZI শেপের মতো হবে। চিত্র এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর এখানে দেখো 2n থেকে n, 2n থেকে n মানে কি, যে পরিমাণ মানে ক্রোমোজোম ছিল হুবহু সেম ক্রোমোজোমই এই দুইটা কোষে তৈরি হয়। তাহলে এটা কোন ধরনের কোষ বিভাজন, এটা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন। উদ্দীপকের বি প্রক্রিয়াটি জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মাইটোসিস জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তোমরা কিভাবে লিখবা, এই জিনিসটা তোমরা লিখবা হচ্ছে গিয়ে তোমার এই যে মাইটোসিস যে হচ্ছে, মাইটোসিস হওয়ার কারণে আমার দেহের ক্ষয়পূরণ হচ্ছে, আমার দেহের বৃদ্ধি সাধন হচ্ছে। মনে করো তোমার এখানে একটা জিনিস কাটা গেল, কাটা যাওয়ার পরে কিন্তু তোমার এই জিনিসটা কি 2-3 মাস পরে দেখো যে আপনা আপনি অটোমেটিক আবার ঠিক হয়ে যাচ্ছে। এই ঠিকটা কেন হচ্ছে, কারণ এখানে নতুন করে মাইটোসিস কোষ বিভাজন হয়ে যে জিনিসটা তোমার কাটা গেছিল, যে কোষগুলা মরে গেছিল, সেই মৃত কোষগুলাকে আবার সে নতুন করে তৈরি করছে। তাহলে মাইটোসিস হওয়ার কারণে আমার দেহের ক্ষয় পূরণ হচ্ছে, দেহের বৃদ্ধি সাধন হচ্ছে, দেহের পরিবর্ধন হচ্ছে, ঠিক আছে। মাইটোসিস যদি না থাকতো আমরা কিন্তু কখনোই এরকম বহুকোষী প্রাণী হইতে পারতাম না। মাইটোসিস না থাকলে আমাদের আজীবন পৃথিবীতে এককোষী জীবই থাকতো, আজীবন পৃথিবীতে অনুন্নত জীবই থাকতো। উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণী দেহের বৃদ্ধি সাধনের জন্য মাইটোসিস অত্যন্ত অত্যন্ত দরকার, ঠিক আছে। এবং মাইটোসিস না থাকলে আমরা কখনোই হচ্ছে একটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মানুষ হিসেবে হচ্ছে আমরা পৃথিবীতে বিরাজ করতে পারতাম না। তাহলে মাইটোসিসের গুরুত্ব কিন্তু অপরিসীম। হচ্ছে কিসের জন্য, জীবের ক্ষয় পূরণের জন্য, বৃদ্ধি সাধনের জন্য, পরিবর্ধনের জন্য, হ্যাঁ, বেড়ে ওঠার জন্য মাইটোসিসের গুরুত্ব অনেক অনেক দরকার। চিত্র 1, এই ছবিটাতে দেখো প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ছবিটা হচ্ছে প্রোফেজ ধাপের। আর এই ছবিটাতে দেখো অলরেডি কিন্তু নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, নিউক্লিওলাসও তৈরি হয়ে গেছে, নিউক্লিয়ার মেমব্রেনও তৈরি হয়ে গেছে। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে তোমার টেলোফেজ বা সর্বশেষ ধাপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ আর এটা হচ্ছে শেষ ধাপ। তাহলে চিত্র 2-এ চিত্র 1-এর ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে, এই জিনিসটা ব্যাখ্যা করো। এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য তুমি কি করবা, তুমি ফার্স্টে প্রোফেজের মধ্যে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো লিখবা, আর টেলোফেজে যে জিনিসগুলো হয় সেই জিনিসটা লিখবা। আমি অলরেডি বলে দিছি তোমাদেরকে, প্রোফেজ ধাপে কি হয়, কোষটা প্রিপারেশন হয়। কিভাবে কোষের প্রিপারেশন হয়, নিউক্লিয়াসের সাইজটা বড় হয়, ক্রোমোজোম গুলার মধ্যে পানিটা বিয়োজন হয়, বিয়োজন হয়ে ক্রোমোজোম গুলা খাটো হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, প্রোফেজ ধাপে কি হচ্ছে, নিউক্লিয়াসের সাইজ বড় হচ্ছে, ক্রোমোজোম গুলা খাটো হচ্ছে। ক্রোমোজোম গুলো খাটো হচ্ছে কারণ ক্রোমোজোমের মধ্যে পানি বিয়োজন হচ্ছে, ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হচ্ছে কারণ আমার তো এগুলো দরকার নাই। এছাড়াও কি হচ্ছে, এই যে ক্রোমোজোম যেটা আছে, এই ক্রোমোজোম গুলা 2 ভাগে ভাগ হয়ে ক্রোমাটিড হচ্ছে, 4 বাহু বিশিষ্ট ক্রোমাটিড হচ্ছে। এগুলো তোমার প্রোফেজে হয়। টেলোফেজে কি হয়, টেলোফেজে তো আমার ভাগ তো করা শেষ, এবার আমার যা যা দরকার ছিল, যেগুলো যেগুলোকে আমি বিলুপ্ত করছি সবগুলোকে আমি আবার নতুন করে তৈরি করবো। তাহলে আমার কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে, পানি যোজন হচ্ছে, পানি যোজন হওয়ার কারণে ক্রোমোজোম গুলা লম্বা হচ্ছে, ঠিক আছে, এই ক্রোমোজোম গুলা লম্বা হচ্ছে, ঠিক আছে। এবং এট দ্য সেম টাইম নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে, মাকুতন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে মোট কথা হচ্ছে প্রোফেজে যা যা হয়েছিল টেলোফেজে ঠিক তার বিপরীত জিনিসগুলো হচ্ছে। উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম জীবের জন্য সঠিকভাবে ঘটা অত্যন্ত জরুরি। মানে উদ্দীপকের কার্যক্রম বলতে আমরা মাইটোসিসকে বোঝানো হয়েছে, এবং মাইটোসিস অবশ্যই অবশ্যই সঠিকভাবে হওয়াটা অনেক দরকার। কারণ যদি এটা সঠিকভাবে না হয়, যদি ওই যে P53 নামক প্রোটিনটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে, এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে আমার সেখান থেকে টিউমার হবে, টিউমার থেকে আমার ক্যান্সার হবে, এবং ক্যান্সার কি, ক্যান্সার হচ্ছে আমাদের মৃত্যু ঘটায়, ঠিক আছে। শিক্ষক ক্লাসে এ প্রকার কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করলেন, যার এক্স পর্যায়ে অপত্য ক্রোমোজোম গুলো মেরু অভিমুখী চলতে থাকে। তাহলে এ বলতে আমরা কি বুঝাচ্ছে, এ বলতে মাইটোসিস বোঝানো হচ্ছে, এবং অপত্য ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলতে থাকে, তার মানে এটা কোন ফেজ বোঝানো হচ্ছে, এটা অ্যানাফেজ বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যানাফেজ ধাপটার চিত্র আমরা কিভাবে আঁকবো, অলরেডি আমি অনেকবার এঁকে ফেলছি। এটা হচ্ছে তোমার সেই মাকুতন্তু, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ভাগ হইলো, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে 2 মেরুতে গেল, এবং 2 মেরুতে যাওয়ার সময় সেন্ট্রোমিয়ার সামনে থাকবে, বাহু বিপরীতে থাকবে, বাহু বিপরীতে থাকবে, এবং ক্রোমোজোম গুলা কি হবে, ক্রোমোজোম গুলার হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন আকৃতি হবে, VLZI আকৃতি হবে।
আর তারই মাঝে এবং এরই মাধ্যমে হচ্ছে তোমাদের আজকের মাস্টার ক্লাসটা শেষ হলো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। এবং নেক্সট যে মাস্টার ক্লাস থাকছে সেখানে আমরা মিওসিস সম্পর্কে একটু আলোচনা করব, এবং এট দ্য সেম টাইম যে ক্যান্সারটা কিভাবে হচ্ছে এই ক্যান্সার সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম।